ইস, কেমন ঘোর লাগা চাহনি, ঘোর লাগানো কণ্ঠ। নীর চোখ নিচের দিকে নামিয়ে ফেলে। লজ্জায় আড়ষ্ট হয়। ঠোঁট দিয়ে কোনো কথা বের হয় না। ঠোঁট অনবরত কাঁপতে থাকে। নাজ নীরের কাঁপা কাঁপা ঠোঁট দেখে আরও বেসামাল হয়ে পড়ে। নীরের ওষ্ঠের সাথে নিজের ওষ্ঠের মিলন ঘটায়। নীর চোখ বন্ধ করে ফেলে। নীরের দুই হাত নওয়াজের চুল খামচে ধরে। নীর তালে তাল মেলাতে থাকে। দীর্ঘ চুম্বনের পরে নীরের ওষ্ঠ ছেড়ে দেয় নওয়াজ। নীরের ওষ্ঠ ছেড়ে নীরের গলায় মুখ ডোবায়। পরপর চুমু খায়। নীরের গলায় বেশ জোরে কামড় দেয়, যেন কোনো রাগ বের করছে। নীর আর্তনাদ করে ওঠে। নীরের আর্তনাদে নওয়াজ সেই কামড় দেওয়া স্থানে গভীরভাবে চুমু খায়। নীরের শ্বাস প্রশ্বাস ঘন হয়। নীর বার করে ঢোক গেলে নিজের কাপা হওয়া ঠোঁটে উচ্চারণ করে, ছাড়ুন আমাকে, যেতে দিন আমায়। নওয়াজ ছাড়ে না, আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, ছাড়বো না। আর একবার ছাড়তে বলে এমন কাজ করব যা বাসর ঘরে করা উচিত। শুধু শুধু আমাকে রাগিয়ে দিও না, ওকে? আমি আপনাকে রাগিয়ে দেই? আপনি নিজে নাকের ডগায় রাগ নিয়ে ঘুরে আমার উপর দোষ চাপিয়ে দিবেন না। আপনার তো চোখ, নাক, গাল সব লাল হয়ে থাকে। আমি আবার রাগে লাল হয়ে গেলেও কারো মতো সামান্য চুমুতে লজ্জায় লাল হয়ে যায় না। নীর ভালোভাবেই বুঝলো তাকে খোঁচা দিয়ে বলেছে নওয়াজ। এই কাজ খুব ভালোভাবেই জানে এই লোক। খোঁচা দেওয়ার কোনো চান্স মিস দেয় না। জান, আই এম রিয়েলি সরি। নীর কিছু বলে না, চুপ থাকে। নওয়াজ ভালোভাবেই বুঝতে পারে পাখির বাসা অভিমান করেছে। জান, সরি তো, প্লিজ মাফ করে দাও। আমার তখন মাথা ঠিক ছিল না। তুমি তো জানো আমার মাথা ঠিক থাকে না। প্লিজ জান, রাগ করো না। আমি সত্যি খুব বেশি সরি। নীরের ঠোঁটে হাসি ফুটে ওঠে। ঠোঁট কিঞ্চিত প্রসারিত করে বলে, নেক্সট টাইম এমন করে বকা দিলে কিন্তু ঠিক হবে না। সব সময় আমি সরি গ্রহণ করব না। নওয়াজ দুষ্টু হাসে, বলে, তাহলে কি চুমু গ্রহণ করবে? জান শোনো, তোমাকে এখন থেকে রোজ সকালে এভাবেই চুমু খাবো। কি বলো, ভালো হবে না? নীর লজ্জা পায়। গাল লাল হয়ে ওঠে। নিজেকে নওয়াজের থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। নওয়াজ নীরের গালে আওয়াজ করে চুমু খায়। নীরকে তাড়া দিয়ে বলে, যাও ফ্রেশ হয়ে আসো। এইভাবে বেশিক্ষণ থাকলে নিজেকে সামলে নেওয়াটা আমার জন্য কঠিন হয়ে যাবে। নওয়াজের বলতে দেরি, নীরের দৌড় দিতে দেরি হয় না। ফ্রেশ হয়ে নিচে চলে যায় নীর। একসাথে নাস্তা করে সবাই। আফরা নিজের কর্মস্থানে চলে এসেছে। সে একটা কোচিং সেন্টারে আর্ট টিচার। ছোট বাচ্চাদের আর্ট শেখায়। ছোট থেকেই আর্ট ভালো ছিল বলে সে এই কর্মে নিযুক্ত হয়েছে। কোচিং সেন্টারে প্রবেশ করতে কে একজন আফরাকে জড়িয়ে ধরল। আফরা ছোটে হাসি টেনে বলল, ছোট্ট পরি কেমন আছে? পরির মন কেমন আছে? পলি ভালো নেই, পলির মনও ভালো নেই। কি হয়েছে ছোট্ট পরির? বলি পরীর গায়ে হাত ছোঁয়ালো আফরা। পরীর শরীর একটু গরম, তবে কপাল ঠান্ডা। পরীকে নিয়েই ক্লাসে প্রবেশ করলো। বাচ্চাদের এটা সেটা অঙ্কন করে দেখালো। সবাই নিজের মতো আর্ট করতে থাকলেও পরী বসে আছে। চোখগুলো কেমন নিভু নিভু হয়ে আসছে, মুখ কেমন শুকিয়ে আছে। আফরা পরীর দিকে এগিয়ে গেল। পরীকে কোলে নিয়ে দেখলো গা একদম পুড়ে যাচ্ছে। পরি, তোমার কি বেশি খারাপ লাগছে? আমাকে বলো না পরি। পরী কিছু বলল না। পরীর জ্বর যেন বেড়েই চলেছে। আফরা কিছু না ভেবে রাদিফের নাম্বারে কল দিল, কিন্তু রিসিভ হলো না। বারবার কেটে গেল। না পেরে ছোট্ট করে মেসেজ করলো। কোনো কিছু না ভেবে অফিস রুম থেকে বাড়ির জন্য কোনো নাম্বার কালেক্ট করলো। বাড়ির নাম্বারে কল করতেই রিসিভ করেন তহুরা বেগম। তিনি সব কিছু শুনে গাড়ির ড্রাইভার পাঠান। আফরা পরীকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। যেতে যেতে রাদিফকে ইচ্ছে মতো কল দেয়। কেমন বাবা সে, কোনো দায়িত্ববোধ নেই। মেয়েকে কেউ এভাবে ছাড়ে? অন্তত কলটা রিসিভ করা উচিত ছিল। একটা ইররেসপন্সিবল পারসন সে। লোকটা কি কোনো চিন্তা ভাবনা নেই মেয়ের প্রতি? প্রতিবার কল করলো, কিন্তু একটিবারও ফোন ব্যাক করলো না। আজব লোক যত সব। আফরা পরীকে নিয়ে বাসায় প্রবেশ করলো। বসার ঘরে প্রবেশ করতেই তহুরা বেগম পরীকে কোলে নেওয়ার জন্য হাত বাড়ালো। পরী আরো জোরে আফরাকে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ পরেই ডক্টর চলে এলো। ডক্টর বেশ কিছু ওষুধ লিখে দিল। পরীকে তহুরা বেগমের কোলে এগিয়ে দিল আফরা, কিন্তু না, পরী এক চিৎকার দিল। সে আফরার কোলেই থাকবে। পরীকে কোলে নিয়ে আফরা বেডের
পাশে হেলান দিল, পরীকে বুকে জড়িয়ে ধরলো। এই ছোট্ট বাচ্চাটার প্রতি অন্যরকম ভালো লাগা কাজ করে আফরার। অন্য সব বাচ্চার প্রতি এমন অনুভূতি হয় না। পরীকে দেখলেই জড়িয়ে নিতে ইচ্ছে করে, আদর করতে ইচ্ছে করে। রাত 10টা, পরী আফরাকে ছাড়ছে না। আফরাও পরীকে ছেড়ে যেতে ইচ্ছে হয়নি। তোহরা বেগম আফরার আব্বু আম্মুর সাথে কথা বললেন। যেহেতু সবাই পূর্ব পরিচিত, তাই কোনো অসুবিধা হলো না। তবে আকরাম সাহেব প্রথমে রাজি হলেন না। হাজার হোক, এভাবে তো কারোর বাসায় মেয়েকে থাকতে দেওয়া যায় না। কিন্তু পরীর কথা ভেবে তিনি আর কিছু বললেন না। তোহরা বেগম নামিরা বেগমকে আশ্বাস দিলেন যে তার মেয়ে তার কাছে একদম ঠিক আছে এবং আফরাকে তিনি একদম ঠিকভাবে বাসায় পৌঁছে দেবেন। তোহরা বেগম আফরার জন্য খাবার নিয়ে রুমে প্রবেশ করে। আফরা একটু ঠোঁট প্রসারিত করে। তোহরা বেগম বলে, পরীর জন্য তোমার কষ্ট হচ্ছে মা, তুমি কিছু মনে করো না। ছোট থেকেই সে খুব জেদি, একদম রাফিদের মতো। আরে আন্টি, কষ্টের কি আছে? খেদা আপনার ছেলের উপর আমার খুব রাগ হচ্ছে। তাকে কতবার কল করেছি, মেসেজ দিয়েছি, কিন্তু তার কোনো খবর নেই। কিছু রিপ্লাই তো দিলই না। কেমন মানুষ তিনি? কোনো দায়িত্ববোধ নেই তার। মেয়েটা জ্বরে পুড়ে যাচ্ছে, তাও তার কোনো খবর নেই। আফরা শ্বাস টানে, আবার বলতে শুরু করে, আন্টি, পরীর মা কোথায়? তার মা আজ পর্যন্ত দেখলাম না। সে কি এ বাসায় থাকে না? কেমন মা সে, যে বাচ্চার অসুস্থতা তার কথা শুনেও এখনো এলো না? আফরার কথা শুনে ভ্রুজোড়া কুঁচকে ফেলেন তোহরা বেগম। আফরার প্রশ্নের উত্তরে বলেন, প্রথমত, রাফিদ পরীর বাবা নয়। তোহরা বেগমের কথা শুনে আফরা বার কয়েক চোখের পলক ফেলে। এ কি শুনছে সে? আন্টি, তবে পরীর বাবা মা কোথায়? পরীর মা বেঁচে নেই, পরীর বাবা থেকেও নেই। টলমল চোখে বললেন তোহরা বেগম। তোহরা বেগমের কথায় আফরা আবার অবাক হয়। কপাল কুঁচকে বলে, এ বাচ্চাটা কার? আমার ছোট মেয়ে তাসনিমের। রাফিদ ও তাসনিম আমার 2 সন্তান। রাফিদ বড় ও তাসনিম ছোট। তাসনিমের মাধ্যমিক পরীক্ষার পর তাকে বিয়ে দেওয়া হয়। মূলত ছেলে আমরা নিজেরাই ঠিক করেছিলাম। বেশ ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করা হয়। 5 জিনিস দিয়ে বিয়ে দিই মেয়েকে। সব কিছুই ঠিক ছিল, কিন্তু বিয়ের কয়েক মাস পর শুরু হয় অশান্তি। তাদের চাওয়া পাওয়া বাড়তেই থাকে। তারা যখন যা চাইতো, তোমার আঙ্কেল তাদের সব চাওয়া পূরণ করতেন। করবেই বা না কেন? বড্ড আদরে ছিল তাসনিম। ছেলেদের অবস্থা ছিল খুব ভালো, তবুও তাদের স্বভাব ছিল নিচু। দিন যত যাই তাদের চাওয়া বাড়তেই থাকে। আমরাও তাদের চাওয়া পূরণ করি। সব কিছুর পরে আমার মেয়ের সংসারে অশান্তি ছিল। মেয়েটা আমার দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছিল। আরমান আমার মেয়েকে খুব নির্যাতন করত, সেটা হোক মানসিক বা শারীরিক। বার কয়েক মেয়েকে নিজের বাড়িতে নিয়ে আসি, কিন্তু তারা আবার এই সেই বললে মেয়েকে নিয়ে যায়, কিন্তু আবার তাদের সেই আচরণ শুরু করে। মেয়েকে আমরা আবার নিয়ে আসি। কয়েকদিন পর জানতে পারি নানু হব। সেদিন খুব খুশি ছিল আমার মেয়ে। তারপর আরমানের পরিবারের মানুষ আসে, তাসনিমকে নিয়ে যায়। তারা এত সুন্দর করে কথা বলে যে আমরাও তাসনিমকে দিতে বাধ্য হই। মেয়েটা যখন 5 মাস, তখন তাদের অত্যাচার আরও বেড়ে যায়। আমার ছোট মেয়েটার গায়ে তারা হাত তুলত, ঠিকমতো খাবার দিত না। সেই সময় আমরা সিদ্ধান্ত নিই যে মেয়ে ডিভোর্স করাবো, কিন্তু প্রেগনেন্ট ছিল বলে তা সম্ভব ছিল না। আমরা তাসনিমকে নিয়ে আসি বাসায়। তাদের সাথে সকল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। তাসনিম জানো কত স্বপ্ন দেখতো পরীকে নিয়েই ডুবে থাকতো। সে ভাবতো এই বাচ্চাটা তার জীবনে এসে সব দুঃখ দূর করবে, কিন্তু না, তার হলো না। অতপর একদিন ব্যথা ওঠে তাসনিমের। বাচ্চা প্রসব করার সময় অতিরিক্ত ব্লিডিং হয়। পরীকে বাঁচানো গেলেও আমাদের তাসনিম আমাদের ছেড়ে চলে যায়। পরীর বাবা থেকে একেবারের জন্য পরীকে আমাদের কাছে রেখে দেয়। তারাও পরীকে নিতে চায়নি। সেই থেকে পরীর খুব কাছের রাফিদ। রাদিফকে ছাড়া পরী চলে না, রাদিফেরও পরীকে ছাড়া চলে না। কথাগুলো বলেই চোখে থেকে গড়িয়ে পড়া জল যত্নে মুছলেন তোহরা বেগম। স্বামীটাকে রুম থেকে বেরিয়ে গেলেন। আফরা পরীকে জড়িয়ে ধরল, কপালে চুমু খেয়ে নিজের সাথে মিশিয়ে নিল। এইটুকু বাচ্চা মায়ের আদর পেল না।
যাদের মা আছে তারা কতই না সৌভাগ্যবান। অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে নিল রাদিফ। তখন মিটিংয়ে ছিল বলে কল পিক করতে পারেনি। আর যখন ভেবেছে মেসেজ দেখবে তখন দেখে ফোনের চার্জ শেষ আর অফ হয়ে গিয়েছে। কাজের প্রেশারে আর ফোনের চার্জ দেওয়া হয়নি। খাবার টেবিলে পরীক্ষে দেখতে না পেয়ে মায়ের কাছে প্রশ্ন করতেই জোহরা বেগম সব কিছু খুলে বলেন। রাদিফ খাওয়ার শেষে গেস্ট রুমের দিকে এগিয়ে গেল। দরজা খুলে রুমে প্রবেশ করলো। ডিম লাইটে নিভু নিভু আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে পরীকে জড়িয়ে ধরে আফরা ঘুমিয়ে আছে। পরিও কি সুন্দরভাবে আফরাকে ধরে রেখেছে, মনে হচ্ছে কেউ ছেড়ে দিলেই পালিয়ে যাবে। রাদিফের ঠোঁটে হাসি ফুটে ওঠে। তাদের গায়ে চাদর টেনে দিল। পরীর কপালে ঠোঁট ছোঁয়ালো। আফরার দিকে অপলক তাকিয়ে থাকলো। ইস, কি সুন্দর লাগছে মেয়েটাকে। মুখের উপরে চুল পড়ে আছে বলে বারবার চোখ পিটপিট করছে। রাদিফ এগিয়ে যেয়ে চুল কানের পিছে গুজে দিল। বেশ কিছুক্ষণ পর নিজের রুমে চলে গেল রাদিফ। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল নাজিফা। রাত বাজে 12টা। মেহরাবের ফোনে কল দিল নাজিফা। বার কয়েক রিং হওয়ার পরে কল কেটে গেল। কয়েক সেকেন্ড পরে ফোনে বাজতে শুরু করলো। কল রিসিভ করে নাজিফা বলল, আপনি কি আমায় ভালোবাসেন মেহরাব? এটা আবার কেমন প্রশ্ন করলেন আপনি নাজিফা? বলুন না, আপনি কি আমায় ভালোবাসেন না? আমার শহরে আপনি ছাড়া অন্য কারো প্রবেশ একেবারে নিষিদ্ধ। এই আমিটাই তো আপনার মাঝে আজীবনের জন্য সীমাবদ্ধ। আমার ভালোবাসা নিয়ে কোনো প্রশ্ন তুলবেন না নাজিফা। নাজিফা নিজের ভুল বুঝতে পারল। আসলে মেহরাব একটু চাপা স্বভাবের, কোনো কিছু প্রকাশ করে না। তা নাজিফার ফ্রেন্ডদের কথা মেনে নিয়ে বারবার মনের অজান্তেই মেহরাবকে হার্ট করে ফেলে। আমি সরি মেহরাব, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি কি সত্যি আপনাকে আমার ভালোবাসা প্রকাশে ব্যর্থ হই নাজিফা? আপনার কেন সব সময় মনে হয় আমি আপনাকে ভালোবাসি না? আমি সরি মেহরাব, আমি সত্যি দুঃখিত। মেহরাব এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে। ঠান্ডা স্বরে বলে, নাজিফা, কখনো ছেড়ে যাবেন না। আমি মরণ যন্ত্রণা সহ্য করতে পারলেও আপনাকে হারানোর যন্ত্রণা সহ্য করতে পারবো না। আমি আছি মেহরাব আপনার পাশে, ছেড়ে যাব না আপনাকে। জানেন নাজিফা, মাঝে মাঝে আপনাকে খুব কাছে থেকে ছুঁয়ে দেওয়ার তৃষ্ণা জাগে, যে তৃষ্ণা খুব প্রকট, এতটাই প্রকট যে মনে হয় আপনার ছায়া হয়ে আপনার পাশে থেকে যায়, আপনাকে ভালোবেসে ছুঁয়ে দেয়। সেই তৃষ্ণা এতটাই প্রকট হয় যে পুরো আমিটাকে এলোমেলো করে দেয়। নাজিফার দুই গালে লালাভা ফুটে উঠল। কি সব বলছে এই লোক, মাথা গেল নাকি? এমন আবেগমাখা কথা তো এতদিন বলেনি, হঠাৎ কি হলো এই লোকের? দেখুন, আজ আমি বড্ড এলোমেলো হয়ে গিয়েছি। কি বলতে কি বলছি? আপনি কি লজ্জা পাচ্ছেন? আপনার গাল কি লাল হয়ে যাচ্ছে? আপনি প্লিজ লজ্জা পাবেন না। আপনি লজ্জা পেলে আমার হিংসে হয়। যেখানে আমি আপনার গাল অতি যত্নে ছুঁয়ে দিতে পারি না, সেখানে তারা আপনার গালে নিমিষে চেয়ে যায়। নাজিফা কিছু বলল না। নীরবতা ভেঙে মেহরাব বলল, শুনুন, শাড়িতে আপনাকে আগুন সুন্দরী মনে হয়। যে সৌন্দর্যের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে চোখ ঝলসে যায়, হৃদয় জুড়ে শিহরণ জাগে। আপনি আর কোনোদিন আমার সামনে শাড়ি পরে আসবেন না। একদম আপনাকে আমার বউ রূপে বাসর রাতে শাড়ি পরা দেখতে চাই। কারণ সেদিন না চাইলেও আপনি পুরোপুরি আমার, আপনার সব কিছু আমার। নাজিফা কল কেটে দিয়ে বড় বড় শ্বাস ফেলল। একই রূপ দেখলো সে মেহরাবে। এতদিন তো এমন কোনো কথা বলেনি। কল কেটেই বারান্দায় দাঁড়িয়ে রইল মেহরাব। বড্ড বেশি ভালোবাসে সেই মেয়েটাকে। সেদিন যখন শাড়ি পরে এসেছিল তখন নিজেকেই সামনে নেওয়া কঠিন হয়ে গিয়েছিল। ভীষণ বাজেভাবে এলোমেলো হয়ে গিয়েছিল মেহরাব। সেই এলোমেলো ভাব এখনো কাটেনি। কেমন সব অনুভূতি হচ্ছে। রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য চুলে চিরুনি করছে নীল। নাজের কোনো খবর নেই। খাবার খেয়ে কি কাজে যেন বাইরে গিয়েছে, এখনো ফেরেনি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে ঘড়ির কাঁটা 12টা। নীল রুম জুড়ে পায়চারি করছে ও নাওয়াজের জন্য অপেক্ষা করছে। লোকটা কোথায় গেল? এত রাত হয়ে যাচ্ছে তা কোনো খবর নেই। বেশ কিছুক্ষণ পর নীলের ফোনে মেসেজ আসে। নাওয়াজ মেসেজ পাঠিয়েছে, নীর চলে এসো। কিন্তু নীরের ফোনটা সাইলেন্ট করা ছিল বলে নীর খেয়াল করেনি। আরও কিছুক্ষণ পর নওয়াজ হুট করেই রুমে চলে এলো। নীরের পায়চারি করা বন্ধ হলো। নওয়াজ এদিকে সেদিকে তাকিয়ে নীরের গায়ে চাদর জড়িয়ে দিল। হুট করে কোলে তুলে নিল। নীর যেন অবাক হলো। কি করছে এই লোক?
হুট করে এসেই কোলে তুলে নিল। না কোনো কিছু বললো, না কোনো কিছু শুনলো। নীর 2 হাতে নাওয়াজের গলা জড়িয়ে ধরল, চোখ মুখ কুঁচকে বলল, কি করছেন আপনি? রাতের বেলা কোথায় নিয়ে যাচ্ছেন? পড়ে যাব তো আমি। নিচে নামান আমাকে। চুপ করে যান, গেলেই দেখতে পাবে যে আমরা কোথায় যাচ্ছি। নিশ্চিন্তে থাকতে পারো, এই শক্তপোক্ত দেহের অধিকারী পুরুষটি তোমায় বহন করতে সক্ষম। রাতের বেলায় কি আপনাকে ভীমরতিতে ধরলো নাকি? কেউ দেখলে কি ভাববে বলুন তো? আপনি কি লাজ লজ্জার মাথা খেয়ে বসে আছেন? আমি কি অন্যের বুকে করে নিয়েছি? নিজের বুকে করে নিতে এত লজ্জা কিসের? উল্টে লজ্জা পেলে আমারই ক্ষতি। অতি লজ্জায় দেখা যাবে বিয়ে। নীল লজ্জা পেল, দুটোটি উচ্চারণ করলো, আচ্ছা আমাকে নামিয়ে দিন, আমি যেতে পারবো তো। এখন যদি কেউ দেখে ফেলে তখন আপনার তো কোনো লজ্জা লাগবে না, উল্টো আমার লজ্জা পেতে হবে। নীরের কথায় নাওয়াজ বাঁকা হাসে, চোখ ছোট ছোট করে বলে, এখন কেউ দেখবে না। আরে তো লজ্জা পাও কেন? অবশ্য ভুলটা আমারই। আমি এতদিন তোমার লজ্জা ভাঙানোর জন্য কোনো স্টেপ গ্রহণ করতে পারলাম না। স্বামীগত দায়িত্ব পালন করলে তোমার এত লজ্জা লাগতো না। নীল লজ্জা পেল, নাজ কি বলতে চাইছে তা খুব ভালো করেই বুঝছে। আর কোনো কথা বলল না। ড্রয়িং রুমে পেরিয়ে বাড়ির মেইন দরজার কাছে এলো দুইজনে। পুরো বাড়ি নিস্তব্ধ, সবাই যে যার রুমে। দরজার কাছাকাছি আসতেই বাড়ির দারোয়ান চাচা হেসে দিল। নীর নাওয়াজকে ইশারা করলো যেন নিচে নামিয়ে দেয়, কিন্তু নাওয়াজ নামালো না, চোখের ইশারায় চুপ থাকতে বলল। দারোয়ান চাচা নাওয়াজকে দেখে নিজেই খুশি হলেন। এতদিন পরে তিনি নাওয়াজকে এইভাবে দেখছেন। কত ধকল গেছে এই ছেলেটার উপরে। একটা ঝড় এসে পুরো জীবনটা ছিন্ন ভিন্ন করে দিয়েছে। কত কিছুর ভেতর দিয়ে যেতে হয়েছে ছেলেটাকে। দারোয়ান চাচা তাদের বাসায় কাজ করে 10 বছর। এই 10 বছরে তিনি খুব কাছের থেকেই দেখেছেন নাওয়াজকে। ছেলেটা খুব হাসি খুশি থাকতো। অতঃপর এই কালবৈশাখী ঝড় সবকিছু লণ্ডভণ্ড করে দেয়, ছেলেটাকে জীবিত লাশ বানিয়ে দেয়। কিন্তু আজ তিনি খুশি, ছেলেটাকে আবার আগের মতো হাসি খুশি দেখতে পাচ্ছেন। দারোয়ান চাচা ঠোঁটে হাসি ফুটিয়ে বলেন, আব্বা, বৌমারে শক্ত কইরা ধইরেন, আপনাকে খুব সুন্দর লাগতেছে, সাবধানে যাইয়েন আব্বা। নাওয়াজ হেসে দিল। নীর লজ্জায় নাওয়াজের বুকে মাথা ঢোকাল। বাড়ির সামনেই নীরকে নামিয়ে নাওয়াজ বাইক স্টার্ট দিল। নীর শক্ত করে নাওয়াজকে জড়িয়ে ধরল। শীতের রাত, যদিও শীত কমে গিয়েছে, হালকা হালকা ঠান্ডা বাতাস। বাইক চলছে আপন গতিতে। নীর বাইকের লুকিং গ্লাস দিয়ে নাওয়াজকে দেখছে। ইস, লোকটা এত সুন্দর কেন? সবকিছু একদম পরিপাটি ও পারফেক্ট, সুপুরুষত্ব। পেটানো দেহে, পরনে সাদা পাঞ্জাবি, গায়ে বরাবর কালো চাদর, চুলগুলো সেট করা, হাতে টাইটানের সিলভার ওয়াচ, ঠোঁটে সেই ভুবন ভুলানো হাসি। যদিও খুব কম সময় নাওয়াজ হাসে। ইস, লোকটার জন্য সাদা রংটা নিষিদ্ধ করা হোক। অসম্ভব সুন্দর লাগছে লোকটাকে, খুব বেশি স্নিগ্ধ লাগছে লোকটাকে। লোকটির শরীর থেকে কেমন এক মন মাতানো গন্ধ ভেসে আসছে নীরের নাকে। যতবার নাওয়াজের কাছাকাছি আসে ততবার এই গন্ধ নাকে ভেসে আসে। মাতানো গন্ধে নেশা ধরে যাচ্ছে নীরের। নীর নাওয়াজকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। নাওয়াজের চওড়া পিঠে মাথা রাখে নীর সময়টাকে উপভোগ করে। ইস, কি সুন্দর অনুভূতি। অনুভূতিগুলো প্রজাপতির ন্যায় ডানা মেলে উঠছে। সময়টা যদি এখানেই থেমে যেত, এত সুন্দর মুহূর্তকে যদি রেখে দেওয়া যেত। না, সময় ধরে রাখা যায়নি, কিন্তু মানুষটাকে খুব কাছ থেকে অনুভব করা যাচ্ছে। নীরের মনে হচ্ছে এই যাত্রা যেন শেষ না হয়, পথ যেন চলতেই থাকে, আর সেই নাওয়াজকে অনুভব করতে থাকে। নাওয়াজ বাইক চালাচ্ছে ও নীরের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে। সেও মুহূর্তটাকে উপভোগ করছে, নীরের সঙ্গ উপভোগ করছে। মনে হচ্ছে সময়টা থমকে গেল। মন্দ হতো না অবশ্য। ঠোঁটের হাসি রেখে নীরের দিকে প্রশ্ন ছুড়ল, জান, ভালো লাগছে? ভীষণ ভালো লাগছে। বেশ কিছুক্ষণ পরে তারা এক চায়ের দোকানের সামনে আসে। নওয়াজ বাইক ও নীরকে এক পাশে রেখে চায়ের দোকানে যায়। নওয়াজ 2 কাপ ধোয়া ওঠানো চায়ের কাপ নিয়ে এগিয়ে আসে, নীরের দিকে এগিয়ে দেয় 1 কাপ। নীর লজ্জামাখা চোখে বলে, তালুকদার সাহেব শুনছেন? বলুন মিসেস তালুকদার। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার হৃদয় শহরে আপনার আগমনের জন্য। নীরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে নওয়াজ। নওয়াজের কথায় নীর হাসে। লজ্জা পায় নীর, গালে নিমিষেই
লাল আভা ফুটে ওঠে। এদিকে সেদিকে তাকিয়ে চায়ে চুমুক দেয়। নওয়াজ নীরের কাছে হাসে। এত লজ্জা কেন পায় এই মেয়ে? লজ্জা পাওয়ার মতো তো কিছু বলেনি নওয়াজ। নওয়াজ চায়ের কাপে চুমুক দিতে দিতে বলে, দিন খুব তাড়াতাড়ি চলে যায়, তাই না? দেখুন আমাদের বিয়ে হওয়ার পরে কেমন করে কয়েকদিন চলে গেল। সবাই খুব দ্রুত চলে যায়। জান, বিয়ের পর এতদিনের মধ্যে তোমার কাছে সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনটা মনে হয়েছে? এই যে আজ ঠান্ডায় শীতের রাতের বেলায় আপনার সাথে বেরিয়েছি, দুজন একসাথে সময় কাটাচ্ছি, কিছু মুহূর্ত স্মৃতির পাতায় সাজিয়ে নিতে সক্ষম হয়েছি, আপনার সঙ্গ উপভোগ ও অনুভব করছি, এটাই আমার কাছে সবচেয়ে সুন্দর মুহূর্ত। লজ্জামাখা কণ্ঠে বলে নীর। নওয়াজের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আপনার কাছে? সেটা না হয় পরে বলবো। কিছু সময় অতিবাহিত করে আবারও তারা বসার দিকে ফিরে এলো। আবার নীরকে কোলে তুলে নিল নওয়াজ। নীর না বললেও নওয়াজ শোনেনি। রুমে এসে সোজা ফ্রেশ হতে চলে গেল নীর। ফ্রেশ হয়ে বেডে শুয়ে পড়ল। নওয়াজ তাকে জড়িয়ে ধরল, গলায় মুখ গুজে পরপর চুমু খেলো। নীর চোখ বুঝল আবেশে। এই লোকের ছোঁয়ায় কিছু একটা আছে যা বারবার মাতাল করে দেয় নীরকে। শরীর ছেড়ে শিহরণ খেলে যায়। নীরের কানের কাছে ঠোঁট ছুঁয়ে ঠান্ডা স্বরে নওয়াজ বলে, যেদিন তোমার ওষ্ঠে আমার ওষ্ঠ মিলিয়েছিলাম, ছুঁয়েছিলাম তোমার ওষ্ঠ প্রথমবারের মতো, তলিয়ে গেছিলাম অন্য এক আবেশে। সেদিন ছিল এই কয়েকটা দিনের কাটানোর সবচেয়ে সুন্দর মুহূর্ত। যদিও তোমার সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত সুন্দর ছিল, তবে সেদিন ছিল অন্যরকম এক মুহূর্ত, হয়েছিল অন্যরকম এক অনুভূতি। সকালবেলা ঘুম থেকে উঠে পরের দিকে তাকালো আফরা। কপালে চুমু খেলো। সোফায় তাকিয়ে দেখতে পেল রাদিফ বসে ঘুমিয়ে আছে। আফরা ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখতে পেল রাদিফ রুমে নেই, হয়তো নিজের রুমে গিয়েছে। কাল রাতে পরীর জ্বরে অসম্ভব রকমের বেড়ে যায়। তোহরা বেগম রাত 1টা পর্যন্ত রুমে ছিলেন। তিনি আফরার সাথে থাকতে চেয়েছিলেন, কিন্তু রাতে তার ঘুম একটু এদিক সেদিক হলেই প্রেশার হাই হয়ে যায়। তাই রাদিফ ছিল রুমে। রাদিফকে আফরার বার কয়েক না করেছিল, কিন্তু রাদিফ শোনেনি। তার সাথেই ছিল যদি রাতে কোনো এমার্জেন্সি হয়, বড় তো আর যায় না। আফরা বেডের পাশে বসতেই পরি নড়ে চড়ে উঠল। আফরা পরীকে কোলে তুলে নিল। এখন জ্বর একদম নেই। তোহরা বেগম হাতে নাস্তা নিয়ে রুমে প্রবেশ করলেন। তোমার খুব কষ্ট হলো তাই না মা? না আন্টি, কষ্ট হবে কেন? আমি ঠিক আছি, আপনি বসুন আমার পাশে। আমি ভোরে নামাজ সেরে এসেছিলাম, দেখলাম তোমরা ঘুম। তুমি নাস্তাটা সেরে নাও মা। আন্টি খাচ্ছি, আপনি খাবেন না? পরি কি খাবে? আমি খেয়েছি। আমি রাদিফকে খাবার দিয়ে পরির জন্য খিচুড়ি নিয়ে আসছি। তুমি নাস্তাটা সেরে নাও। কেটে গেছে আরও 3 দিন। নীর নিজের অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে খুব ব্যস্ত। নাজ নিজের কাজে ব্যস্ত। নিজের নতুন বিজনেস দিয়েছে, সেটার জন্য খুব বেশি ঝামেলার মধ্যে আছে। নীর কোচিং শেষে গাড়ির দিকে যাচ্ছে। একটু সময়েই ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। নীরের হাঁটার মাঝে হঠাৎ কেউ একজন পিছন থেকে তার হাত ধরে। নীর পেছন ঘুরে তাকায়, চোখ মুখ কুঁচকে ফেলে, বিরক্ত নিয়ে বলে, কে আপনি? আমার পরিচয় কি জানা প্রয়োজন? তুমি তো নীর, তাই না? আমি নীর। আমাকে কিসের জন্য প্রয়োজন? তোমাকে প্রয়োজন নয়, তোমার খুব কাছের কেউ একজনকে প্রয়োজন। সরি, বুঝতে পারলাম না। যা বলবেন সরাসরি বলুন। আমার খুব কাছের কাকে প্রয়োজন আপনার? মেয়েটা নীরের কথায় একটু হাসি দিল। নীর বুঝতে পারলো না কে এই মেয়ে। নীর চোখ কুঁচকে বলল, যেতে হবে আমায়, হাত ছাড়ুন। ও সরি, ভুলে তোমার হাত ধরে ফেললাম। নীর হাত ছাড়িয়ে হাঁটা ধরল। কিসব আজব মানুষ! এসব আজব মানুষ নীরের আগে দেখেনি। কেমন চেনা নেই জানা নেই হঠাৎ একটি মেয়ের হাত ধরে কথা শুরু করে দিয়েছে। কিন্তু চেনা না থাকলে নীরের নাম কিভাবে জানে? নীর সন্ধ্যাবেলা হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা হাতে নিয়ে পড়তে বসেছে। এখন ঘড়িতে টাইম 8টা 30। ফোনে হাত নিয়ে চিন্তা করলো নওয়াজকে কি একটা কল দিবে। নীরের ভাবনার মাঝেই দরজায় খট করে আওয়াজ হয়। নীর দেখতে পায় নওয়াজ রুমে প্রবেশ করছে। নওয়াজ বড় বড় কদম ফেলে ড্রেসিং টেবিলের সামনে যায়। হাতে ঘড়ি কোনো মতে খুলে আলমারি থেকে শার্ট ও ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায়। নীর অবাক হয়। এভাবে তো প্রতিদিন অফিস থেকে ফিরেই নীরকে জড়িয়ে ধরে, একটা হাসি দেয়। আজ কি হলো?
এত রেগে আছে কেন লোকটা? চোখে মুখের এই অবস্থা কেন? এত রাগ কার উপরে? নীলের ভাবনার মাঝেই নওয়াজ ওয়াশরুম থেকে বের হয়। নীল নওয়াজের কাছে গিয়ে জড়িয়ে ধরে, মাথা বুকে ঠেকায়। ছাড়ো নীর, ভালো লাগছে না। সবসময় এমনটা ভালো লাগে না। বিরক্তি নিয়ে বলে নওয়াজ। নীলকে ছাড়িয়ে ডিভানের উপরে বসে পড়ে নওয়াজ। আবার অবাক হয় নীল, আজ এমন করছে কেন লোকটা? কেমন করে কথা বললো? সে তো একটু জড়িয়ে ধরেছিল। এত বেশি রিয়াক্ট করার কি প্রয়োজন? নিজেকে সামনে নিয়ে কিচেনে চলে যায়। নীল কিচেন থেকে এক মগ কফি নিয়ে আসে। এই কফি দেখে যদি নওয়াজের রাগ একটু হলেও কমে। নীল রুমে এসে দেখতে পায় নওয়াজ রুমে নেই। বারান্দা থেকে কথার আওয়াজ আসছে। নীল কফির মগ হাতে নিয়ে বারান্দায় যায়। নীল বারান্দায় যেতেই নওয়াজ নিজের ফোন মাটিতে ছুঁড়ে ফেলে। হঠাৎ এমন হওয়ায় নীল অবাক হয়। নীলের পায়ে লাগে, ঠোঁট দিয়ে আর্তনাদ হয়। নীল নওয়াজের দিকে তাকায়। কেমন ভয় লাগছে নওয়াজের দিকে তাকাতে। চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখগুলো লাল হয়ে আছে। নীল বারান্দার টেবিলের উপরে কফির মগ রেখে নওয়াজের কাছে যায়। আপনার কি হয়েছে? আপনি কি কোনো বিষয় নিয়ে স্ট্রেস ফিল করছেন? নীর, যাও তো এখন। আমাকে একটু শান্তিতে থাকতে দাও। আমাকে কি তুমি একটু শান্তি থাকতে দেবে না? চলে যাও এই বারান্দা থেকে। একদম চোখের সামনে থেকে দূর হও। একদম আমার আশেপাশে যেন না দেখি। বলেই কফির মগ ছুঁড়ে ফেলে দেয় নওয়াজ। নীল কেঁপে ওঠে। নওয়াজের ঝাঁঝালো কণ্ঠ শুনে অবাক হয়নি, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তার কি দোষ? সে তো তেমন কিছু বলেনি। এমন কেন করছে নওয়াজ? এত কথা শোনানোর কি মানে? জাস্ট গো। ক্যান ইউ হিয়ার মি? ঝাঁঝালো কণ্ঠে কেঁপে ওঠে নীল। চোখের জল যেন আরো তাল মিলিয়ে গড়িয়ে পড়ছে। কান্না চেপে রুমে চলে আসে। কেমন আছেন মিস মুনতাহিনা আফরা? বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো নেই, বুকে ব্যথা। বুকে ব্যথা তো ডাক্তার দেখান, ওষুধ খান। এখানে আমার সামনে কেন বসে আছেন? আপনাকে দেখাই তো ওষুধের মতো কাজ করে। বুকের ব্যথা কমে গিয়ে প্রশান্তি অনুভব হয়। আপনি কি আমার সাথে ফ্লার্ট করছেন? ভুলে যাচ্ছেন আমি আপনার বোনের মতো। আপনি আমার বোন নয়, আপনি আমার বোনের মতো। কি বলবেন তাড়াতাড়ি বলুন। দেখুন, পরি আপনাকে ভীষণ ভালোবাসে। আমিও আপনার চোখে পরির জন্য ভালোবাসা দেখেছি, আর মাও আপনাকে ভীষণ ভালোবাসে। আমি জানি তো। এই কথা বলার জন্য আমাকে আর্জেন্ট আসতে বলেছেন? রাদিফ কেমন ঘেমে যাচ্ছে। এসি অন, তাও মনে হচ্ছে গরম শেষ হয়ে যাচ্ছে। এত এত বড় মানুষের সাথে মিটিং করেছে, কিন্তু আজ কেমন যেন বেশি নার্ভাস মনে হচ্ছে। রাদিফের চুপ থাকা দেখে আফরা বিরক্ত হয়। কখন থেকে এই সেই বলে যাচ্ছে, কাজের কথা কিছুই বলছে না। আফরার দিকে তাকিয়ে রাদিফ বলে, বিয়ে করবেন আমায় আফরা? আফরা থমকে যায়। কি শুনছে সে? তার সাথে কি মজা করছে নাকি? পাগল টাগল হয়ে গেল নাকি? দেখুন, আপনি না করবেন না। পরি আপনাকে ভীষণ ভালোবাসে, আপনাকে মা হিসেবে দেখতে চায়। ও, আপনি পরির জন্য মা চাচ্ছেন? আপনি ভুল বুঝছেন। আমি ঠিকই বুঝছি। রাদিফ কি বলবে বুঝতে পারছে না। নিজেকে সামনে নিয়ে গড়গড় করে বলে, আমি নিজের জন্য বউ চাচ্ছি। দেখুন, না করবেন না প্লিজ। বউকে জড়িয়ে ধরে ঘুমানোর বয়স, পাশ বালিশ ধরে ঘুমাচ্ছি। প্লিজ রাজি হয়ে যান, আমার বউকে আমার কাছে ফিরিয়ে দেন। আফরা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। আজ পর্যন্ত এভাবে কাউকে কখনো প্রপোজ করতে দেখেনি সে। কেমন তদ্দ লেগে গিয়েছে সে। মুখ দিয়ে কোনো উচ্চারণ বের হচ্ছে না। দেখুন আফরা, না বলবেন না। আর কিছু বলার আছে আপনার? রাদিফ জিভ দিয়ে ঠোঁট ভেজায়। এত কিছু বলে ফেললো, কিন্তু আসল কথা তো বলা হলো না। রাদিফকে চুপ থাকতে দেখে আফরা বসা থেকে উঠে হাঁটা থাকে। এই লোক এত কিছু বলছে, কিন্তু আসল কথা বলছে না। আফরা বুঝতে পেরেছে যে রাদিফ তাকে কিছু বলতে চাইছে, কিন্তু বলছে না। ভালোবাসি আপনাকে আফরা। আফরা থেমে যায়, ঠোঁটে হাসি ফুটে ওঠে, অন্যরকম অনুভূতি হয়। পিছন ফিরে রাদিফকে দিকে তাকায়। বউ হবেন আমার? রেস্টুরেন্টে সবাই বলে ইয়েস। আফরা লজ্জা পায়, গাল দুটো লাল হয়ে যায়, হাত পাও অবশ হওয়ার উপক্রম। আফরা এগিয়ে এসে রাদিফকে জড়িয়ে ধরে। সবাই একসাথে তালি দেয়, কেউ কেউ তো শীর্ষ বাজায়। আমি আপনার সাথে এখন বাসর করতে চাইনি যে এত লজ্জা পেতে হবে। শুধু বউ হবেন, রিপিট, শুধু বউ হবেন কিনা জিজ্ঞেস করেছি। আফরা কিছু বলে না। রাদিফের ফিসফিস করে বলা কথা কানে যেতে আরো লজ্জায় আড়ষ্ট হয়। আমার প্রশ্নের উত্তর দিন আফরা। কি স্পষ্ট করে বলুন। আপনি বুঝে নিন, আমি বলতে পারবো না।
রাদিফ হাসে। বেশ কিছুক্ষণ পর রেস্টুরেন্ট থেকে বের হয় দুজনে। রাদিফ আফরাকে বাসায় ড্রপ করে। আফরাকে ডাক দেয়, কিন্তু আফরার কোনো হুঁশ নেই। রাদিফ ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, কি ভাবছেন আফরা? আমার কাছে থাকতে চাইছেন তাই না? একটু ধৈর্য ধরেন বউ, কয়েকদিন পর আপনাকে আমার সাথে নিয়ে যাব। চুপ করুন, আমি কিছু ভাবছিলাম বলে খেয়াল করিনি। তুমি এতটা ফাস্ট? তুমি এখন থেকেই বাসর নিয়ে ভেবে ফেলেছো? আসো, আজ বাসর ঘরে প্রথম স্টেপ পূরণ করে দেই, প্রথম চুমুটা দিয়ে দেই। চুপ করুন রাদিফ। বলে আফরা দের এক দৌড়। তার দৌড় দেখে রাদিফ এসে ওঠে। বারান্দায় দাঁড়িয়ে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে নীর। মনের আকাশে মেঘ জমেছে, চোখের কোণে জল টইটুম্বুর হয়ে আছে। অবশ্য বার কয়েক জল গড়িয়ে পড়েছে। ভীষণ খারাপ লাগছে, কেমন যেন দম বন্ধ লাগছে। ছোটবেলা থেকে নীর নিজেকে সামনে নেওয়া শিখেছে, কিন্তু একমাত্র বাবা কিছু বললে তখন সে আর নিজেকে ধরে রাখতে পারত না, অভিমান হতো। অবশ্য বাবাকে সে খুব ভালোবাসে। বাবা কিছু বললে মুখ ফোলাতো, রাগ করত। বাবার সাথে ছিল তার রাগ অভিমানের খেলা। বাবা ছেড়ে যাওয়ার পর সেই জায়গা দিয়েছে নওয়াজকে। তাই তো নওয়াজের একটু বকাতেই যেন অভিমান হয়, কান্না পায়, সব কিছু বিষাদ লাগে। নোনা জলে ভিজে যায় চোখখানা, মনের মধ্যে চাপা কষ্ট হয়। এই যে নওয়াজ তাকে বকা দিল, এমন করে বকা দিল যেন নীর কোনো বড় অপরাধ করেছে। নীর তো তেমন কিছু করেনি। অবশ্য নীর এটাও জানে যে নওয়াজ একটু পরে এসে আবার তাকে সরি বলবে, কিন্তু না, এইবার শুধু সরি বলুক, নীরটা অ্যাকসেপ্ট করবে না। বকবে আবার সরি বলবে, তা তো চলবে না। এবার নীর মাফ করবে না, কোনো মতেই নীর কথা বলবে না এই লোকের সাথে। বড্ড বেশি কষ্ট দিয়েছে এই লোক নীরকে। নীরের ভাবনার মাঝে জামার ভেতরে কারোর ঠান্ডা হাতের স্পর্শ পায়, কেঁপে ওঠে নীর। হাতের স্পর্শ চেনা তার, দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে। নীর কাঁধে কারো উষ্ণ ঠোঁটের ছোঁয়া পায়। বুকের ভেতরে অসম্ভব রকমের দ্রুম দ্রুম শব্দ হয়, শরীর জুড়ে কম্পন করে। কি আছে এই লোকের স্পর্শে? কেমন যেন লাগে নীরে নাজের ছোঁয়া, অন্যরকম অনুভূতি কাজ করে, শরীর জুড়ে শিহরণ খেলে। জান, আই এম সরি। নীর নওয়াজের হাত ছাড়িয়ে পা আগে বাড়ায়। এত সহজে মাফ করবে না, বকা দিবে আবার সরি বলবে, তা তো চলবে না। নীরের ভাবনার মাঝে নীরকে হ্যাঁচকা টানে নিজের সাথে মিশিয়ে নেয় নওয়াজ। নীরের কোমর জড়িয়ে ধরে এক হাতে, অন্য হাতে বারান্দার লাইট অফ করে দেয়। নীর অভিমানী কণ্ঠে বলে, কি চাই আপনার? ছাড়ুন আমাকে। তোমাকে চাই, আই নিড ইউ ব্যাডলি জান। নীর কেঁপে ওঠে, ঠোঁট অনবরত কাঁপছে, নিঃশ্বাস কেমন ঘন হচ্ছে। নওয়াজের উষ্ণ নিঃশ্বাস নীরের গলায় পড়ছে। নীরের কেমন অনুভূতি হচ্ছে। আমি খুব সরি জান, প্লিজ আমাকে মাফ করে দাও। নওয়াজের কথায় নীরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। নওয়াজ বুঝতে পারে বউ আজ ভীষণ অভিমান করেছে, আর করবেই বা না কেন? দোষ তো নওয়াজেরই, শুধু শুধু মেয়েটাকে এত কথা শোনালো, অন্যের রাগ নীরের উপরে ছাড়লো। নওয়াজ নীরের দুই গালে হাত রাখে, নিজের দিকে নীরের মুখ ফিরায়। নীরের দৃষ্টি নিজের দিকে। নওয়াজ নীরের গালে চুমু খায়। নীর কোনো কথা বলে না। নওয়াজ নীরকে ছেড়ে দিয়ে কান ধরে উঠবস করে। নীর বাঁকা চোখে নওয়াজের দিকে তাকায়, নওয়াজের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে। নওয়াজের কাজে যেন অভিমানগুলো গলে যায় নীরের, মনে মনে হাসিই পায়। আসলেই নারী তার প্রিয় মানুষের সাথে বেশি সময় অভিমান করে থাকতে পারে না। নারী একটু আদর চায়, একটু যত্ন চায়, আর চায় একটু ভালোবাসা। এগুলো পেয়েই নারীর মন শান্তি। এই যে নওয়াজের কাজে নীরের কমে যাচ্ছে অভিমানগুলো, ঠোঁটের কোণে হাসি ফুটে উঠছে। নীর এক দৃষ্টিতে নওয়াজকে পরখ করছে। নওয়াজ ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে উঠবস করতেই থাকে। ঠোঁট উল্টে নীরকে বলে, জান, আমি সত্যি সরি, আর এমন হবে না। প্লিজ আমাকে মাফ করে দাও। তোমার একমাত্র স্বামীকে ক্ষমা করে দাও। কথা দিচ্ছে আর এমনটা হবে না। প্লিজ প্লিজ প্লিজ, আই এম সরি জান। নীরের অভিমান যেন আরও গলে যেতে থাকে। ঠোঁটের করে হাসি ফুটে ওঠে, মুখ ভার করে বলে, এক শর্তে মাফ করব। কি শর্ত জান? আমাকে আর এভাবে কষ্ট দেওয়া চলবে না। আপনি বুঝেন না? আপনি বকা দিলে আমি কি কষ্ট পাই? নওয়াজ নীরের কাছে যায়, নীরের হাত শক্ত করে ধরে, হাতের উল্টো পিঠে চুমু খায়, আকুল কণ্ঠে বলে, সরি জান,
আমি প্রমিস করছি আর এমন হবে না। একটা কারণ তখন মাথাটা অনেক খারাপ ছিল, তাই এমন হয়ে গেছে। তোমাকে আর বকা দেব না। আই এম রিয়েলি ভেরি সরি, সত্যি আমি সরি। নীর ঠোঁটে হাসি ফুটিয়ে নওয়াজকে জড়িয়ে ধরে। নওয়াজ নীরের কপালে চুমু খায়, দু হাতে জড়িয়ে ধরে নিজের বউকে। নীরের কোমর জড়িয়ে একটু উঁচু করে। কি করছেন? করলেই দেখতে পাবে বলেই নীরের ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে দেয় নওয়াজ। ছোঁয়া যেন গভীর থেকে গভীরতর হতে থাকে। নওয়াজের হাতের অবাধ্য স্পর্শ আরও অবাধ্য হতে থাকে। নীর নওয়াজের চুল খামচে ধরে, আবেশে চোখ বন্ধ করে নেয়। বেশ কিছুক্ষণ পর নীর ছোটাছুটি করতে থাকে। নীরের যেন দম বন্ধ হয়ে আসছে। নওয়াজ বিরক্ত হয়, দু ঠোঁটে উচ্চারণ করে, জান, জাস্ট এনজয় দ্য মোমেন্ট, জাস্ট ফিল ইট। বলেই আবার নীরের ওষ্ঠ চেপে ধরে। দীর্ঘ চুম্বনের পরে ছেড়ে দেয়। নীরের কপালে কপাল ঠেকিয়ে নেশামাখা কণ্ঠে বলে, নীর, আজ যদি তোমাকে চাই তবে কি খুব অপরাধ হবে? তোমাকে চাই আমার নীর, খুব গভীরভাবে চাই। যতটা গভীর হলে তোমার শরীরের প্রত্যেকটা লোমকূপে আমার ছোঁয়া মিশে যাবে। নীরের যেন হাত পা অসাড় হয়ে যাচ্ছে। তোর দিয়ে কোনো কথা বের হচ্ছে না, মস্তিষ্ক শূন্য মনে হচ্ছে। নীর নওয়াজের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে পা চালিয়ে রুমে চলে আসে, কিন্তু বেশি দূরে যেতে সক্ষম হয় না। পেছন থেকে হ্যাঁচকা টানে নওয়াজ নীরকে নিজের সাথে মিশিয়ে নেয়। নীরের পিঠ গিয়ে থাকে নওয়াজের বুকে। নওয়াজ নীরের ঘাড়ে ছোট ছোট চুমু খায়, নীরের ঘাড়েই নাক ঘষে। মোহগ্রস্ত কণ্ঠে বলে, তোমাকে গভীরভাবে ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষায় আমার ভেতরটা চলছে, অন্তর পড়ছে ভীষণ বাজেভাবে। ভেতরে ভেতরে ভূমিকম্পের ন্যায় কম্পন সৃষ্টি হচ্ছে। নীর কিছু বলে না, কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। ঠোঁট দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সে নিজেও কেমন ঘুরে চলে যাচ্ছে, নিজেও অদ্ভুত রকমের অনুভূতি অনুভব করছে। শ্বাস প্রশ্বাস যেন ঘন হয়ে যাচ্ছে। নীর, তুমি হচ্ছ আমার জীবনে গ্রীষ্মের ঠাটা পড়া রোদের এক পশলা বৃষ্টির ন্যায়। তোমাকে গায়ে মাখার সুযোগ কি দেবে আমায়? নীরকে নিজের দিকে ঘোরায় নওয়াজ। নীরের কপালে কপাল ঠেকিয়ে বলে ওঠে। নওয়াজের উষ্ণ নিঃশ্বাস নীরের মুখের উপরে আঁচড়ে পড়ছে। মন মস্তিষ্ক যেন অজানায় তলিয়ে যাচ্ছে। নীরের চুপ থাকা দেখে নওয়াজ বলে ওঠে, জান, গিভ মি আ চান্স না, আই ওয়ান্ট টু ফিল ইউ ক্লোজলি। নীর নওয়াজকে জড়িয়ে ধরে, বুকে চুমু খায়। নওয়াজ যেন আরো আবেশময় হয়ে পড়ে। অনুভূতি বেড়া জালে আটকে যায়, পাল্লা দিয়ে অনুভূতিগুলো শরীর জুড়ে ছেয়ে যায়। নীর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আই অলসো ওয়ান্ট টু ফিল ইউ। নীরের বলা মাত্র নওয়াজ নীরকে কোলে তুলে নেয়। বিছানায় শুয়ে নীরের ওড়না এক টানে ফেলে দেয়। নীরের গলায় মুখ ডুবায়, কানের কাছে ঠোঁট ছুঁয়ে নেশাগ্রন্থ কণ্ঠে বলে, বি রেডি জান। বলেই নীরের ওষ্ঠ চেপে ধরে। নওয়াজের অবাধ্য স্পর্শে নীর কেঁপে ওঠে। অদ্ভুত রকমের অনুভূতি হয়। নওয়াজ ভালোবাসার চাদরে জড়িয়ে নেয় নীরকে। দুজনেই পাড়ি দেয় ভালোবাসার রাজ্যে। সকালবেলা ওয়াশরুম থেকে বেরিয়ে ভূত দেখার মতো অবস্থা মেহেরাবের। কাল থেকে শরীরটা বেশ ভালো না, জ্বর কাশি ঠান্ডা সব একসাথে। মাথা কেমন ঝিমঝিম করছে। আপনি এখানে কিভাবে এসেছেন নাজিবা? বাসায় কি বলে এসেছেন? বাসায় জানে আমি ভার্সিটিতে। ভার্সিটি বাদ দিয়ে কেন এসেছেন আপনি? আরে আজকে ক্লাস একটু লেট করে হবে, তাই আপনাকে দেখতে এসেছি। কিন্তু আপনি মনে হয় খুশি হননি। কোথায় মুখে একটু হাসি ফুটিয়ে তুলবেন তা না করে সিআইডি অফিসারের মতো একের পর এক প্রশ্ন করেই যাচ্ছেন। তাও এভাবে আপনার আসা উচিত হয়নি। আচ্ছা আপনি বলুন তো, আপনি কি খুশি হননি আপনার হবু বউকে দেখে? না, তেমন বিষয় না। আমি শুধু বলেছি আপনার এখানে আসা উচিত হয় নাই। আপনি কি একা এসেছেন? আম্মা আপনাকে ডেকেছে? আমি একা এসেছি। আন্টি নাকি আপনাদের কোন আত্মীয়ের বাসায় গিয়েছে, আর আঙ্কেল তো কাজে। মিতু বসার ঘরে। মেহরাব কিছু বলে না। নাজিফা কোমরে দু হাত রেখে মেহরাবের দিকে তাকিয়ে বলে, আপনার এত জ্বর হলো আর আপনি আমাকে কিছু বললেন না, এটা কেমন বিষয়? তেমন বিষয় না, কিন্তু আপনাকে কে বলল? কে আর? মিতু বলেছে। আপনার ফোনে কল করেছিলাম, মিতু কল রিসিভ করেছে, বলল আপনার জ্বর। আপনি তো আর নিজের মুখে কিছু বলবেন না। জ্বর হয়েছে, বেশি কিছু না, এটা আহামরি কিছু না। আচ্ছা বাদ দিন, বসার রুমে আসুন। নাজিফা কথাটা বলেই সামনের দিকে পা বাড়ায়। পেছন থেকে মেহরাব তাকে জড়িয়ে ধরে, ফিসফিস করে বলে, আমার কাছ থেকে যান নাজিফা, আপনি বিনা আমি অপূর্ণ।
আমি তো থাকতেই চাই, রেখে দিন আপনার কাছে। একটু ধৈর্য ধরেন, আর কয়েকদিনের অপেক্ষা, তারপর আজীবনের জন্য আপনি আমার। নাজিফা শুধু মেয়েরাফের। নাজিফাকে জড়িয়ে ধরে কপালে চুমু খায়। দুজনে একসাথে বসার রুমে চলে আসে। সকালবেলা ঘুম থেকে ঘুম চোখে চোখ খুলে দেখে নীর। শরীর ব্যথায় মনে হচ্ছে জান বেরিয়ে যাবে। উঠে বসার শক্তি পর্যন্ত নেই। নওয়াজ উঠে ফ্রেশ হতে গিয়েছে। নীর এখনো চাদর জড়িয়ে শুয়ে আছে। নওয়াজ ফ্রেশ হয়ে আসে। নীরের যে কষ্ট হচ্ছে তা বুঝতে বাকি থাকে না। চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট হয়। নীরের দিকে এগিয়ে যায়, মুখের উপর থেকে চাদর সরিয়ে গালে হাত রেখে বলে, কষ্ট হচ্ছে জান? নীর বুকে একখান বই জড়িয়ে বারান্দায় দিভানের উপরে শুয়ে আছে। কাল রাতের কথা ভেবেই ক্ষণে ক্ষণে ঠোঁটে হাসি ফুটে উঠছে। গাল দুটো লজ্জায় লাল হয়ে যাচ্ছে। কি সুন্দর অনুভূতি ছিল, কি সুন্দর মুহূর্ত ছিল। লোকটা তাকে এত কেন কেয়ার করে? এই যে সকালে নীরকে ফ্রেশ করে দিয়ে নিজের হাতে খাইয়ে দিয়েছে। নীর তো নিজে থেকে কোনো কথাই বলেনি। কি বলবে? লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। তবে নওয়াজের জন্য অন্য রকমের অনুভূতি হচ্ছে। এই অনুভূতিটা নীর জানে না। নীর শুধু জানে এই নওয়াজ তালুকদার, এই তালুকদার সাহেব তার, শুধুই তার। নীরের দৃষ্টি আকাশের দিকে। আজ যেন তার সাথে তাল মিলিয়ে আকাশ আসছে। তার মনের রঙের নয়, আকাশের রং পরিবর্তন করেছে। এ তো কোনো ভালো লাগছে নীরের। নওয়াজের স্পর্শগুলো কি নীরের ভালো লাগার কারণ? না, নীর আর ভাবতে পারল না। ফোন বেজে উঠল। স্ক্রিনে তালুকদার সাহেব নাম ভেসে উঠেছে। ভিডিও কল দিয়েছে নাও। না, নীর কল রিসিভ করবে না। লোকটার চোখে চোখ রাখবে কি করে? আবার ফোন রিং হয়। এবারও নীর কল কেটে দেয়। টুম করে মেসেজ আসে। কল রিসিভ করছো না কেন? নীর মেসেজের দিকে তাকিয়ে ছোট্ট করে উত্তর দেয়, এমনি। কি এমনি? তুমি কি সামহাও কাল রাতের ঘটনা নিয়ে লজ্জা পাচ্ছ? কল রিসিভ করো, না হলে কিন্তু খারাপ হবে। বলেই নওয়াজ আবার কথায়। নীর ফোন কানের সামনে ধরে। জান, আমি কি কাল রাতে তোমার লজ্জা ভাঙাতে সক্ষম হইনি? ইস, কেমন ঠান্ডা কণ্ঠ। নীর কি বলবে খুঁজে পায় না। কি আছে এই লোকের কণ্ঠে? এই কণ্ঠ শুনলে সবকিছু তাল গোল পাকিয়ে যায় নীরের। নীরের ভাবনার মাঝেই কল কেটে ভিডিও কল দেয় নওয়াজ। নীর কল রিসিভ করে। এত লজ্জা কেন পাও তুমি? আমার দিকে তাকাও নীর। নীর পলক তুলে নওয়াজের দিকে তাকায়। কেমন এক দৃষ্টিতে নীরের দিকে তাকিয়ে আছে। নীর নওয়াজের দৃষ্টি অনুভব করে নিজের দিকে তাকিয়ে আটকে ওঠে। পরনের জামার গলা বড় হওয়ায় গলার নিচের অংশে নওয়াজের দেয়া ভালোবাসার চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে। সাথে গায়ের ওড়নাটা না থাকায় আরো বিশ্রী অবস্থা। নীর যেন লজ্জায় কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। নীর ঠুস করে কল কেটে দেয়। কিন্তু নীরের ফোন যেন বেজেই চলেছে। না না, ফোন তুললে এই লোক বারবার ফোন দিতেই থাকবে। নীর ফোন তুলে কানে দিল। কোনো কথা বলার আগেই শুনতে পেল, যেখানে তোমার প্রত্যেকটা লোমকূপ আমার দেখাও ছোঁয়া হয়ে গিয়েছে, সেখানে কেন এত লুকোচুরি? মোহনীয় কণ্ঠে বলল নওয়াজ। নীর ঠুস করে কল কেটে দিল। ইস, লোকটার মুখে কি কোনো কিছু আটকায় না? লজ্জায় যে নীরের অবস্থা খারাপ তা জেনেও এই লোক আরো বেশি বেশি লজ্জা দিচ্ছে। ইচ্ছে করেই করছে এইসব, অসভ্য একটা। নীর আকাশের পানে আবারও তাকালো। মনের মধ্যে কেমন সব অনুভূতি হচ্ছে। উফ, মাথায় শুধু নওয়াজের কথাই ঘুরপাক খাচ্ছে। আবার টুম করে মেসেজ আসে। বুঝেছি জান, তোমার লজ্জা ভাঙানোর জন্য কাল রাতের মতো আরও কয়েকটা রাত প্রয়োজন, তাই না? আবার নীরের গাল লাল হয়। না, আর এই লোকের কথা ভাববে না। নীরের ভাবনার মাঝে আবারও ফোন বেজে ওঠে। নীর ভাবে হয়তো আবার নওয়াজ, কিন্তু না, এবার স্ক্রিনে মা লেখা জলজল করছে। নীর নিজের গায়ের সাথে ওড়না প্যাঁচে কল রিসিভ করলো। কেমন আছো মা? আমি বেশ ভালো আছি। তুই কেমন আছিস? জামাই বাবা কেমন আছে? বাড়ির সবাই কেমন আছে? নীরের চিৎকার দিয়ে বলতে ইচ্ছে হলো, মা আমি ভীষণ ভালো আছি, অসম্ভব রকমের ভালো আছি। কিন্তু না, এত খুশি হলে চলবে না। নিজেকে দমিয়ে রেখে বলল, সবাই ভালো আছে মা, আমিও ভালো আছি। মা, নয়নাকে নিয়ে আসো না, ঘুরে যাও, তোমাকে ভীষণ মনে পড়ছে। ধুর পাগলি, তুই আয়, জামাইকে নিয়ে আয়, কয়দিন থেকে যাবি, আমিও তোকে মনে করছি। নয়নার কথায় হাসে নীর, ঠোঁটে উচ্চারণ করে, আমিও তোকে খুব মিস করছি, একটু সময় করেই আসবো। আরও
কিছুক্ষণ কথা বলে নীর মায়ের সাথে, কিন্তু আজ মায়ের ফেস কেমন যেন হয়েছিল। এতবার জিজ্ঞেস করলো কিন্তু কিছু বলল না, শুধু একটা কথাই বারবার বলল, আমি তোকে খুব ভালোবাসি নীর। নীর এই বিষয় নিয়ে আর মাথা ঘামালো না, হয়তো মায়ের কাছ থেকে দূরে আছে বলেই মায়ের মন খারাপ। সকালের নাস্তা একসাথে করে বেরিয়েছে মেহরাব ও নাজিফা। মেহরাবের একটা জবের ইন্টারভিউ ছিল আর নাজিফার ছিল ক্লাস। ইন্টারভিউ দিয়ে ভার্সিটির সামনে চায়ের দোকানে বসে আছে মেহরাব। মাথায় শুধু একটাই কথা, এবার যেন জবটা পেয়ে যায় সে। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেহরাব, বাবা মা মেহরাব ও তার ছোট বোন, এই নিয়েই তাদের সংসার। মেহরাবের বাবা একটা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন, মা গৃহিণী, ছোট বোন মিতু, সে ক্লাস 8-এ পড়ে। মেহরাবের একটা চাকরি খুব প্রয়োজন, যে করেই হোক একটা চাকরি খুঁজতেই হবে। আর চাকরি পাওয়ার পরে প্রথম কাজ তার নাজুকে ঘরে তোলা, যদিও সে জানে এই কাজ খুব কঠিন। খুব লড়াই করতে হবে নাজিফার জন্য, কারণ সমাজে ভালোবাসার মানুষকে পেতে হলে খুব কাঠখড় পোড়াতে হয়, এবং তা আরও বেশি যখন দুজনের ক্লাস মেলে না। যখন একজন উচ্চবিত্ত ঘরের তো অন্যজন মধ্যবিত্ত, তবে এই মেয়েকে সে আর নিজের থেকে দূরে রাখতে চায় না। কি এত ভাবছেন মেহরাব? মেহরাবের হুঁশ ফের পায়, ঠোঁটে এক চিলতে হাসি ফুটিয়ে বলে, কিছু না। দুজনেই ধোয়া ওঠা চায়ের কাপে চমক দেয়। নাজিফার সামনের দিকে ইশারা করে আবেগমাখা কণ্ঠে বলে, দেখুন মেহরাব, বাচ্চাটা কি সুন্দর। আমার এমন বাচ্চার কত শখ। মেহরাব সামনে তাকায়। ছোট্ট একটা বাচ্চা একটা মায়ের হাত ধরে ক্যাম্পাসে প্রবেশ করছে, হাতে বেলুন আর ঠোঁটে হাসি, খুব সুন্দর হাসি। মেহরাব এবার নাজিফার দিকে তাকালো। নাজিফা লজ্জায় গাল ঘুরিয়ে রেখেছে, হয়তো নিজের বলা কথায় লজ্জা পাচ্ছে। নাজিফার হাতকে নিজের হাতের মুঠোয় নেয় মেহরাব, শক্ত করে ধরে বলে, একবার চাকরিটা হতে দিন নাজিফা, আপনার সকল শখ পূরণ করব। নাজিফা হাসে। মেহরাব আবারও বলে, জানেন নাজিফা, আপনাকে আমার বউয়ের রূপে দেখার খুব ইচ্ছা। আমার এই ইচ্ছা পূরণ হবে তো? কেন পূরণ হবে না? আমি শুধু আপনার জন্য বউ সাজবো। মেহরাবের বউ হবে নাজিফা। আমি সত্যি চাই আপনাকে নিজের বউ রূপে দেখতে, কারণ অন্য কারো বউ রূপে আপনাকে দেখার সাধ্য আমার নেই। আমি আপনার বউ হব, আপনার জন্য বউ সাজবে নাজিফা। সত্যি তো নাজিফা? আপনি আপনার কথা রাখবেন তো? অবশ্যই রাখবো। মেহরাবের হাত শক্ত করে ধরল নাজিফা। এই লোককে সে কিভাবে এত ভালোবাসে তা সে জানে না, শুধু জানে এই লোকটাকে ঘিরে তার সবকিছু তো ঠিক ছিল, সময়ের সাথে সব ঠিক চলছিল। তবে কেন এমন হলো? এত কিছু না হলেও পারত। যা যেভাবে ছিল তা ঠিক সেইভাবে থাকলে কি খুব বেশি ক্ষতি হতো? কেন এত যন্ত্রণা হচ্ছে নীরের? নীর নওয়াজের এক হাত জড়িয়ে বসে আছে, চোখ দিয়ে টুকটুক করে পানি পড়ছে। চেয়েও চোখের পানি হার মানছে না, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে তো পড়ছে। কিছুক্ষণ আগের কথা, নীর নওয়াজের সাথে হসপিটালে প্রবেশ করেছে। আজ 2 দিন যাবৎ তহুরা বেগমের অবস্থা খারাপ, প্যানিক অ্যাটাক হয়েছে, সাথে প্রেশার প্রচুর হাই বলে অবস্থা আরও ক্রিটিক্যাল। তহুরা বেগমকে দেখতে এসেছে। বেশ কিছুক্ষণ বাইরে বসার পরে সাজিদ সাহেব এর কাছে এলেন ডক্টর। উৎকণ্ঠ নিয়ে বললেন, মিসেস তরুণা বেগম শুধু পরি করছেন। আপনাদের ফ্যামিলিতে পরীকে তার কাছে পাঠাতে হবে। বলা মাত্রই সাজিদ সাহেব নীরের হাত ধরে ডাক্তারের সাথে যেতে বললেন। নীর অবাক হয়ে পড়ল, পরি তো এখানে নেই। পরি বলায় তিনি নীরের হাত কেন টেনে নিয়ে যাচ্ছেন? তহুরা বেগম তো পরীকেই চাইছেন, তবে তিনি কেন নীরকে ডক্টরের সাথে যেতে বলছেন? নীরের প্রশ্নগুলো করতে মন চাইল, কিন্তু পরিস্থিতির জন্য করতে পারল না। নীর নওয়াজের দিকে এক পলক তাকালো। নওয়াজ চোখ দিয়ে যেতে ইশারা করলো, তাই ডাক্তারের সাথে তাল মিলিয়ে আইসিইউতে প্রবেশ করল। তহুরা বেগম পাশে বসলো। তহুরা বেগম নীরকে দেখে যেন শান্ত হলেন, কাপা কণ্ঠে বললেন, আমি জানতাম তুই আমার পরি তুই। আমাকে রেখে যাস না। নীর অবাক হয়, তাকে কেন পরি বলছে তহুরা বেগম? নীরের মাথায় কিচ্ছু ঢুকছে না, কি বলবে ভাষা খুঁজে পায় না। তহুরা বেগমের এই অবস্থা দেখে কান্না পায়। তহুরা বেগমকে শান্ত করতে বলে, আমি কোথাও যাচ্ছি না, আপনি শান্ত হন। নীরের কথার মাঝেই নার্স রুমে প্রবেশ করে। তহুরা বেগমকে ইনজেকশন দিতে মিনিটের মধ্যেই চুপ হয়ে যায় তহুরা বেগম, গভীর ঘুমে তলিয়ে যায়।
2 দিন পার হয়েছে। সকালবেলা 10টা। তোরা বেগম আগের থেকে স্বাভাবিক। সকলেই একসাথে কেবিনে দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময় সাজেদা বেগম কেবিনে প্রবেশ করে। নীর অবাক হয়, মা এত সকালে এখানে কি করছে? রাদিফ এগিয়ে যেয়ে সাজেদা বেগমকে ফুপি বলে জড়িয়ে ধরে। নীর যেন আরো অবাক হয়। উপস্থিতি সবাই অবাক হয়। নীর মায়ের দিকে তাকিয়ে যেতে নিলেই সাজিদ সাহেব তাকে এক জায়গায় বসতে বলেন। সবার উদ্দেশ্য করে বলেন, আমি একটা কথা বলতে চাই। বলেই ঢোকেলে সাজিদ সাহেব চোখে মুখে কেমন যেন ভাব। সব উৎসুক চোখে তার দিকে তাকায়। তোরা বেগম কিছুটা অনুভব করেন। ফ্যালফ্যাল করে সাজিদ সাহেবের দিকে তাকিয়ে থাকেন। রাফিদ বাবার দিকে এগিয়ে যেয়ে বলল, বাবা কি বলবে তুমি? সাজিদ সাহেব নিঃশ্বাস ফেলেন। নিজেকে সামলে নিয়ে বলতে শুরু করে, আমার প্রথম স্ত্রী অনন্যা ও আমার ছেলে মেয়ে হলো রাদিফ ও তাসনিম। আমাদের সুখের সংসার ছিল, বেশ খুশি ছিলাম আমরা, সব কিছু বেশ ভালোই চলছিল। কিন্তু একদিন হঠাৎ অনন্যা আমাদের ছেড়ে চলে যায়। রাদিফ সেদিন স্কুলে ছিল, আমি অফিসে, ও তাসনিম গিয়েছিল আমার বোনের বাসায় একা ছিল অনন্যা। সেই দিন সিলিন্ডার ব্লাস্ট হয়ে অনন্যা আমাদের ছেড়ে চলে যায়। সাজিদ সাহেব দম ফেলেন। এতক্ষণের কথা সবার জানা ছিল, কিন্তু জানতো না নীর। সাজিদ সাহেব আবারও বলতে শুরু করলেন, অনন্যা মারা যাওয়ার কয়েক বছর পর পারিবারিকভাবে তাহুরার সাথে আমার বিয়ে হয়। তাহুরার আগের ঘরের স্বামী মারা গিয়েছিল। তাহুরা যখন আমার সাথে বিয়ে হয় তখন তার প্রথম ঘরের একটা মেয়ে ছিল, নাম ছিল তার পরি। তো প্রথমে আমিও সব মেনে নিই, সব কিছু জেনে শুনি বিয়ে করেছিলাম। ভালোই ছিল আমাদের সংসার, কিন্তু আমি ভালোই ছিলাম না। সব কিছুর মূল্যেই আমি ছিলাম। আমার জন্য সব কিছুর সর্বনাশ হয়ে গেছে। নিজের দিকে দেখতে গিয়ে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়ে গিয়েছিলাম। প্রথমে সব ঠিক থাকলেও আস্তে আস্তে শুধু মনে হতো তাহুরা তার প্রথম ঘরের মেয়ের জন্য আমার বাচ্চাকেই দেখবে না। মনের মধ্যে শুধু আশঙ্কা কাজ করতো, হাজার হলেও সৎমা আবার আগের ঘরের একটা বাচ্চা আসে। দিন যায় আমার আশঙ্কা বাড়ে। যদিও তাহুরা সবাইকে দেখে রাখার চেষ্টা করতো, তবে চেষ্টা করলেও পারতো না। বেশি সময় পরীক্ষা দিতে হতো, কারণ তখন পরীর বয়স 1 বছর। তো যতদিন যায় আমি যেন আরও কেমন হয়ে উঠি। আমার কাছে শুধু মনে হয় যদি আমাদের সংসারে পরি না থাকতো তবে আরও সুন্দর হতো। আমার ছেলে মেয়ে পুরো তাহুরাকে ভালোবাসা পেত। এর মধ্যে আমিও দেখতাম যে তাহুরা তাসনিমকে বা রাজীবকে কেউ কি ঠিকমতো দেখছে না। যদিও আমি ভুল ছিলাম, আমি পরিস্থিতি বা আমার নিজের কারণে তাহুরাকে ভুল বুঝতাম। ঘরের মাঝে ঝগড়া লেগেই থাকতো। মনে হতো পরির জন্য সব হচ্ছে, পরি না থাকলে এত ঝামেলা হতো না। সারাদিন আমি ঠিকমতো কাজ করতে পারতাম না, শুধু মাথায় উল্টাপাল্টা চিন্তা আসতো। আশেপাশের মানুষের কথায় নিজেকে এতটাই বদলে ফেলি যে অমানুষের মতো এক কাজ করে ফেলি। বলেই দম ফেলেন সাজিদ সাহেব। নীর তার দিকে অপলক তাকিয়ে আছে। নীর যেন অধীর আগ্রহে তার দিকে তাকিয়ে আছে পুরো ঘটনা শোনার জন্য। রাদিফ বাবার কাছে যায়, ভ্রুকুচকে বলে, তুমি কি করেছো বাবা? সব সত্যি সত্যি বলবে। সাজিদ সাহেব দৃষ্টি মাটির দিকে রাখেন। দৃষ্টি তার উঁচু করার সাধ্য নেই, কারোর সাথে দৃষ্টি মেলানোর কোনো উপায় নেই। সাজিদ সাহেব আবারও বলতে শুরু করেন, আমি সিদ্ধান্ত নিই পরীকে দড়ি সরিয়ে দিব, কিন্তু কোনোভাবেই যেন সিদ্ধান্ত নিতে পারছিলাম না। কোথাও না কোথাও আমার বিবেকে আমাকে বাধা দিত, কিন্তু আমি যেন অমানুষ হয়ে উঠেছিলাম। তাই একদিন তাহুরাকে নিয়ে বাইরে বের হই, বাসে পরীকে রেখে। তো সেদিন আমাদের বাড়ির এক কাজের লোক ছিল নজরুল, আমাদের বাসায় কাজ করতো। তার মধ্যে পরীকে দূরে পাঠিয়ে দিই, যদিও এর জন্য মোট অঙ্কের টাকা দিতে হয়েছিল নজরুলকে। সবাই স্তব্ধ। তহুরা বেগম কি বলবেন তা ভেবে পান না। মানুষ এত নীচ কিভাবে হতে পারে? সবার মুখ থমথমে। নওয়াজ এগিয়ে এসে বলে, এত কিছুর সঙ্গে নীরে কি সম্পর্ক? তাকে কেন কাল রাতে পড়ি বলে কেবিনে প্রবেশ করালেন? নওয়াজের প্রশ্নে সাজিদ সাহেব কিছু বলে না। সাজেদা বেগম মুখ খুলে বলেন, আমার বাবা ছিলেন বেশ প্রভাবশালী, বেশ রক্ষণশালী পরিবারের মেয়ে আমি। আমার 2 ভাই বোন ছিলাম, সাজিদ রাশেদ ও সাজেদা রাশেদ। আমিও সাজিদ ভাইয়া ভাই বোন। আমি রাফিফের ফুপি। সবাই চোখ তুলে তাকায়। নীর প্রশ্নসূচক নয়নায় মায়ের দিকে তাকায়। সাজেদা বেগম আবারও বলেন, কলেজে পড়াকালীন এক ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যাই আমি। বেশ কয়েকদিন পর বাবার কাছে ধরা খায়। যেহেতু রক্ষণশালী পরিবারের মেয়ে, সেহেতু মধ্যবিত্ত ঘরের ছেলের
সাথে আমার প্রণয়ের সম্পর্ক ছিল। অনন্যয়ে বাবা ভাই ভীষণ শাসন করত, কিন্তু আমিও থামবার পাত্রী না। একদিন সেই প্রেমিক অর্থাৎ নীরের বাবার হাত ধরে সব কিছু ছেড়ে ছুড়ে চলে আসি নতুন শহরে, সব কিছু শুরু করি। অনেক কিছুর সাথে ধাক্কা খাই, এর মধ্যে আমি অসুস্থ হই। পরে জানা যায় আমি মা হতে পারবো কি না তার কোনো গ্যারান্টি নেই। তো হঠাৎ একদিন নীরের বাবার এক দুঃসম্পর্কের ভাই এসে বলেন কে যেন বাচ্চা দান করবেন, সাথে নগদ টাকা দেবেন। আমি এবং নীরের বাবা দুইজনই সেই বাচ্চাকে নেওয়ার সিদ্ধান্ত নিই। আমি আর নীরের বাবা তার মাধ্যমে সেই বাচ্চাকে গ্রহণ করি। আর বলতে পারলেন না সাজেদা বেগম। নীর কাঁপা কাঁপা হাতে মায়ের কাঁধে হাত রেখে বলে, সেই বাচ্চার নাম কি মা? সাজেদা বেগম নীরকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলেন, নাজহিন ইয়াসমিন নীর, আমার নীর। ব্যাস, নীর যেন নিজেকে ঠিক রাখতে পারল না। মাথায় কেমন ঘোর উঠল, হাত পা কেমন কাঁপছে, মনে হচ্ছে আকাশ ভেঙে পড়ছে তার উপরে। নাওয়াজ এসে নীরকে জড়িয়ে ধরে। নীর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তারপর মা? সাজেদা বেগম বলেন, তারপর তোকে নিয়ে আমাদের দুনিয়া। সুখেই ছিলাম আমরা, কিন্তু হঠাৎ ব্যবসার লস হয়, নীরের বাবা পুরো ভেঙে পড়ে তিনি। তারপর আমরা শহর ছেড়ে গ্রামে চলে যাই। এই এক জায়গায় যাওয়ার ছিল আমাদের। এর মধ্যে আমি পড়ালেখা ছেড়ে দিই, গৃহিণী হয়ে উঠি। তারপর আল্লাহর রহমতে নয়না পেটে আসে। গ্রামের ছোট্ট ঘরে আমাদের সব কিছুই শুরু হয়। অভাব অনটন, সংসারে অনেক কিছুই কমই থাকলেও ভালোবাসার কমতি ছিল না। এইভাবেই দিন যায়। দুই মেয়ে বড় হতে হয়, তাদের নিয়েই আমাদের সুখ দুঃখ ছিল। উপস্থিতি আরো থমথমে হয়। রাধির বাবা দিকে এগিয়ে এসে বলে, এত কিছুর মাঝে তুমি কিভাবে নীরকে ও পপ্পিকে খুঁজে পেলে? সাজিদ সাহেব চোখের দৃষ্টি নিচের দিকে। তিনি বলেন, নীরকে দূর করার পর কোথাও না কোথাও নিজের মনের মধ্যে শাস্তি পেতাম না। এই পাপ আমাকে রাতে ঘুমাতে দিত না, নিজেকে কেমন পাগল পাগল মনে হতো। পাপ যেন আমার পিছু ছাড়ছিল না, কোনো কিছু করে আমি শান্তি পেতাম না। পাপ আমাকে কুড়ে কুড়ে খেত। তাই একদিন নজরুলকে নিয়ে সেই ঠিকানায় যাই যেখানে নীরকে শেষবারের মতো নজরুল দিয়ে আসে, কিন্তু কেউই খোঁজ পাই না। তারপর কেটে যায় অনেক দিন, বলতে পারো কেটে যায় বেশ কয়েক বছর। তাহলে যেন ঠিকও হয়ে ঠিক নেই, তাহলে একদম ভেঙে পড়েছিল। আমিও নিজের কাছে লজ্জিত হয়ে প্রতিনিয়ত নিজেকে ঘৃণা করতাম। তো একদিন রাদিফ আমাদের পুরনো অ্যালবাম বের করে, যেখানে আমার বিয়ের ছবি ছিল এবং সেই ছবিতে সাজিদা ছিল। এবং সেই ছবি দেখে নজরুল আমাকে ডেকে বলে যে যেই লোকের কাছে বাচ্চা দিয়েছে এই লোকের স্ত্রী নাকি সাজেদা। আমি অবাক হই, কিছু বলার ভাষা খুঁজে পাই না। যেহেতু সাজেদা চলে যায়, খোঁজাখুঁজি করার পর সাজেদার কোনো খবর পাওয়া যায় নাই, তাই হতাশ না হয়ে আবার খোঁজাখুঁজি শুরু করি, কিন্তু ফল শূন্য। এবারও সাজেদাকে খুঁজে পাই না। এর মাঝে আমার ছোট মেয়ের মৃত্যু ঘটে। বলতে পারো সেদিন আমিও আরও ভেঙে পড়েছিলাম, নিজের কর্মের শাস্তি পেয়েছিলাম। এক মায়ের কোল খালি করে যেন আমিও আবার আমার মেয়েকে হারিয়ে ফেললাম। ভেতরে ভেতরে যেন পড়ে শেষ হতে যাচ্ছিলাম। সেদিন যখন পরীকে দেখতে আসে নীর ও নেওয়াজ, তখন খাবার টেবিলে নীরের সাথে বেশ মিল পাই তাহুরার। খাবার থেকে কথা বলা পর্যন্ত বেশ মিল ছিল তাদের, যেন নীর তাহুরার মেয়ে। তারপর নীর যখন বাসর ঘরে বসে সাজেদার সাথে কথা বলছিল, তারপর নীর যখন বাসার ঘরে বসে সাজেদার সাথে কথা বলছিল, তখন পেছন থেকে ভিডিও স্ক্রিনে আমি সাজেদাকে দেখে থমকে যাই, কি করব ভেবে পাই না। তার পরের দিনে সব ইনফরমেশন কালেক্ট করে সাজেদার বাসায় উঠি। সাজেদার সাথে কথা বলে সব যেন পানির মতো পরিষ্কার হয়ে যায় যে নীর তাহুরার মেয়ে। আমি চেয়েছিলাম নীরকে তাহুরার কাছে ফিরিয়ে দিব, কিন্তু পরিস্থিতির জন্য আজ সব এমন হলো। সবাই অবাকের শেষ পর্যায়ে। কার কি বলা উচিত কেউ জানে না। নিয়ে যেন অনুভূতি শূন্য হয়ে আছে। জীবনে এত বড় সত্য যেন সে নিতে পারছে না। এতদিন যাকে মা ভেবে এসেছে, এখন শুনতে পাচ্ছে তার মা অন্য কেউ। ভীষণ একা লাগছে নীরের। সাজিদ সাহেব তহুরা বেগমের দিকে এগিয়ে যায়, দু হাত জোর করে বলে, আমাকে মাফ করে দাও তাহুরা। আপনি কি মাফ করার যোগ্য? কেন আমার পরীকে আমার থেকে দূরে ঠেলে দিয়েছিলেন? কেন এত বড় অন্যায় করলেন আমার সাথে?
সাজিদ সাহেব কি বলবে ভেবে পায় না। সবাই তার দিকে ঘৃণা মাখা চাহনি নিয়ে তাকিয়ে আছে। রাদিফ এগিয়ে এসে বাবাকে বলে, তোমার মতো লোক আমি আমার জীবনে দেখিনি বাবা। এমন বাজে কাজ করতে কি তোমার একটুও বিভেদে বাঁধেনি, একটুও ভেতর কাঁপেনি? সাজিদ সাহেব চুপ। কোনো প্রশ্নের উত্তর নেই তার কাছে। কি বলবেন তিনি? বলবেন যে পরিস্থিতি ও মানুষের কথা শুনে নিজের বিবেক হারিয়ে এমন জঘন্য কাজ করেছেন? তোহরা বেগম নীরের কাছে যায়, শক্ত করে জড়িয়ে ধরে, চুমু খায়। কত বসন্তের পর তার মেয়েকে ফিরে পেয়েছেন। খুশি যেন চোখে চিকচিক করছে। কিন্তু নীর যেন পুরো অনুভূতি শূন্য হয়ে আছে। তোহরা বেগম যে এত এত কথা বলছে, তার একটা শব্দ নীর নিজ কানে শুনতে পাচ্ছে না। নিজেকে আজ অসহায়িত মনে হচ্ছে। সব কিছু থেকেও যেন কিছুই নেই। হাসপাতালের বাইরের বেঞ্চের উপরে বসে আছে নীর, চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছে। এত বছর পর এত কিছু জেনে যেন একদম পাথর হয়ে গিয়েছে। মাথা ঝিমঝিম করেই যাচ্ছে। আজ নিজেকে খুব একা লাগছে। বাবাকে মন পাশে চাইছে। নীল লাজ লজ্জা ভুলে গিয়ে নওয়াজের বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে। নওয়াজ নীরকে নিজের বক্ষে পিঞ্জিরের সাথে মিশিয়ে নেয়। নীরের মাথায় চুমু খেয়ে বলে, নীর একটু শান্ত হও। নীর যেন কেঁদেই চলেছে। নওয়াজ নীরের মাথায় হাত বোলালো, নীরের কপালে ঠোঁট ছুঁয়ে বলল, এত কান্না কেন করছো তুমি? কষ্ট হচ্ছে। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, তাই বলে এইভাবে কান্না করে কেঁদে কেঁদে এক করলে হবে? নীর নাক টানতে শুরু করলো। আপনার সাথে এমন হলে কি করতেন? নওয়াজ চুপ হয়ে যায়। কি বলবে বুঝতে পারে না। নীর এক হাতে চোখের পানি মুছে নাক টানতে টানতে বলে, এতদিন যাকে মা মনে করলাম, আজ শুনতে হচ্ছে সে আমার মা না। এতদিন যাকে বাবা ভাবলাম, সে নাকি বাবা না। বলুন তো কেন আজ এই সত্য সামনে এলো? আমি তো জানতে চাইনি। আমি তো খুশি ছিলাম। এভাবে সত্য সামনে না এলে কি খুব ক্ষতি হতো? আমি তো সব কিছু নিয়ে খুশি ছিলাম। নীর আবারও বলল, জানেন আমি মিথ্যা একদম পছন্দ করি না। কেউ আমার সাথে মিথ্যা বলুক তাও আমার অপছন্দ। সেখানে আজ জানতে পেরেছি জীবনের এতগুলো দিন মিথ্যা দিয়ে পার হয়েছে। সম্পর্কের বেড়া জালে কেমন আটকে গেছি, সম্পর্কের গোলক ধাঁধায় আটকে গেছি। নওয়াজ বার কয়েক ঢোক গেল। কিছু একটা ভেবে চোখ বন্ধ করল। সেও তো নীর থেকে তার জীবনের সবচেয়ে বড় সত্য লুকিয়েছে। সে সত্যি জানা নীরের অধিকার, কিন্তু নওয়াজ কি করবে? যতবার সেই সত্য বলতে চায় ততবার নওয়াজের মনে হয় সে নীরকে হারিয়ে ফেলবে, নীর তাকে ছেড়ে চলে যাবে। সে তো নীর থেকে দূরে থাকার কথা চিন্তাও করতে পারে না। না, নওয়াজ আর বেশি কিছু ভাবল না। নওয়াজ নিজের হাতে মুঠোয় নীরের হাত নিল, ঠান্ডা ধীরে বলল, নীর তুমি তো স্ট্রং, আমার স্ট্রং নীর। এভাবে ভেঙে পড়লে হবে? এটাও তোমার জীবনের এক সত্য। আর তুমি বলো না, আব্বা তোমাকে শিখিয়েছে সব পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখতে। কেন তবে আজ এভাবে ভেঙে পড়ছে তুমি? একটু সময় নাও, সব ঠিক হয়ে যাবে। তোহরা বেগমের ছুটি হয়েছে। নীরকে তিনি নিজের সাথে নিয়ে এসেছেন। তিনি কোনোভাবেই মেয়ের থেকে দূরে থাকতে চান না, তাই নীলিমা বেগম ও নীরকে যেতে দিয়েছে। সাজেদা বেগম ও নয়না এসেছেন। রাতের বেলায় নীর তোহরা বেগমকে খাইয়ে দিল, টুকটাক কথা বলল, নিজেকে যথা স্বাভাবিক রাখার চেষ্টা করল। তোহরা বেগম পাশে বসে কিছুক্ষণ বসেছিল। তোহরা বেগম ঘুমানোর পর এক এক কদমই সাজেদা বেগমের রুমে গেল। এত বছর পর নিজের বাড়িতে এসে অন্য রকম লাগছে, অন্যরকম অনুভূতি হচ্ছে। আগের মতোই আছে সবকিছু, এক চুল পরিমাণ বদলায়নি কিছু। শুধু বদলে গেছে সম্পর্কগুলো, বদলে গেছে সময়। সাজেদা বেগম বিছানায় হেলান দিয়ে বসলেন। চোখে তার দুশ্চিন্তার ছাপ, ওকে ব্যথা হচ্ছে। আচ্ছা, নীর কি নিজের মাকে পেয়ে তাকে ভুলে যাবে, তাকে অস্বীকার করবে? পলক মা হিসেবে থেকে যাবে সে তো নীরকে নিজের মেয়ে মনে করেই বড় করেছে। এত বছর পরে আবার রক্তের টানে কি সাজেদা বেগমকে নীর ভুলে যাবে? হাজার হলেও নীর তার প্রথম সন্তান হোক, সেটা নিজের গর্বের না? তবুও সাজেদা বেগম জান প্রাণ নীর। নীরের নারীর টান নাকি সব থেকে বড় টান? সাজেদা বেগমের সাথে তো নীরের কোনো নারীর টান নেই। তবে কি আসলেই তোহরা বেগম কে পেয়ে নীর বদলে যাবে? কিন্তু পরক্ষণেই ভাবলো তোহরা বেগম
নীরের আসল মা। মা তো মা, মায়ের মতো কি কেউ হয়? তবুও তার কষ্ট হচ্ছে। নীর তার থেকে দূরে যাবে এসব কথা ভাবতেই কষ্ট হচ্ছে। তার ভাবনার মাঝে নিজের কোলে কারোর মাথা দেখতে পেলেন। নীরকে দেখে ঠোঁটে হাসি ফুটে উঠল। নীরের মাথায় হাত বুলিয়ে দিল। নীর কান্না ভেজা কণ্ঠে বলল, আমি কিন্তু তোমার মেয়ে, আমি সাজিদা বেগমের বড় মেয়ে। সাজিদা বেগম চমকে উঠলেন। বিস্ময়কর চোখে নীরের দিকে তাকিয়ে থাকেন। কি বলছেন? খুঁজে পান না আসলে কি বলবেন। চোখ থেকে পানি টুপ করে নীরের কপালে পড়ে। নীর চোখ তুলে মায়ের দিকে তাকায়। সাজিদা বেগমকে চাপটে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। সাজিদা বেগমের সারা দিনের দুশ্চিন্তা, নীরকে হারানোর ভয় যেন পানির রূপে চোখ দিয়ে করে করে পড়তে থাকে। নীর সাজিদা বেগমকে ছেড়ে দেয়, চোখের পানি মুছে দিয়ে বলে, আমি তোমার মেয়ে ছিলাম, আছি, থাকবো। তোমায় থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। আমি কোথাও যাচ্ছি না, আমাকে নিয়ে এত দুশ্চিন্তা করো না। তোমার মেয়ে হয়ে আজীবন তোমায় জ্বালিয়ে মারবো। সাজিদা বেগম হেসে ওঠে। মেয়ে তার মনের কথা পড়ে ফেলেছে। নীরকে নিয়ে যে তিনি দুশ্চিন্তা করছিলেন তা ধরে ফেলেছে। নীর মায়ের হাতে চুমু খেল, নরম গলায় বলল, মেনে নিচ্ছি যে অন্য কেউ আমাকে জন্ম দিয়েছে, কিন্তু তুমি আমাকে বড় করেছো। তোমার আঁচলের তলে আমি বড় হয়েছি, তোমাকে মনে প্রাণে মা বলে দাবি করেছি। জানো তো মা, আমি তোমাকে কত ভালোবাসি। সাজিদা বেগম নীরের দিকে অপলক তাকিয়ে রইল। নীর বলল, তুমি আজ সারাদিন আমার সাথে কথা বলনি, আমার থেকে দূরে দূরে থেকেছো। তুমি ভাবলে কি করে অন্যজনকে পেয়ে আমি তোমাকে ভুলে যাব? আমি তো তোমার মেয়ে, মেয়েরা কি মাকে ভুলে যায়? আমি আজ খুব কষ্ট পেয়েছি, ভীষণ কষ্ট পেয়েছি মা। আমি তো ভেবেছিলাম মা আমাকে আগলে নিবে, আমাকে সাহস দিবে, কিন্তু তুমি কি করলে? আমার থেকে দূরে দূরে থাকলে। বলেই নীর কেঁদে উঠল। সাজিদা বেগম মেয়ের কান্না দেখে কিছু বলতে নিলেই শূন্যতা পেল। তুমি কি ভেবেছিলে আমার তোমাকে প্রয়োজন নেই? আমি ভীষণ কষ্ট পেয়েছি মা। সাজিদা বেগম যেন নিজের কাজেই কষ্টও পেলেন। কিসব উল্টোপাল্টা কথা ভেবে নিজেও কষ্ট পেয়েছেন, নীরকেও কষ্ট দিয়েছেন। নীরকে বুকে জড়িয়ে ধরে কপালে চুমু খান, বলেন, মাফ করে দে আমার মা, আমার লক্ষ্মী মেয়ে তুই। মাপ চাইবে না, নিজ হাতে খাবার খাইয়ে দাও আমাকে। নিজেও খাওনি, সাথে আমি খেয়েছি কিনা তাও খোঁজ খবর রাখুনি। এখন নিজেও খাও, সাথে আমাকেও খাইয়ে দাও। দিবে নাকি চলে যাব? সাজিদা বেগম হেসে ফেলেন, নীরকে খাইয়ে দিলেন। কিছু সময় মায়ের কাছে থেকে বিদায় নিয়ে নিজের জন্য বরাদ্দকৃত রুমে চলে গেল। বিছানায় শুয়ে এদিকে সেদিকে করছে নীর। ঘুম কিছুতেই আসছে না। কিভাবে আসবে? নির্দিষ্টভাবে মানুষের বুকে মাথা না রেখে মোটেও ঘুম হয় না নীরের। নাওয়াজকে খুব মনে পড়ছে। মন নাওয়াজকে পাশে চাইছে। মানুষটাকে খুব বেশি মিস করছে না। ফোন করবে? থাক, এত রাতে যদি লোকটা ঘুমিয়ে থাকে। আরো কিছু সময় এইভাবেই কেটে গেল। নীরের কিছু ভালো লাগছে না। এবার না পেরে নীর নাওয়াজকে ফোন দিল। নাওয়াজ যেন তার ফোনের আশাতেই ছিল। কল দিতে দিতেই কিন্তু রিসিভ করতে দেরি হয় না। এত রাতে কি প্রয়োজন ফোন দিয়েছো? এমনি না, মানে আসলে। কি আসলে? মানে কি করছেন? কিছু না। কিছু বলবে? না। আচ্ছা, রেখে দিই। না। কিছু বলছো না, আবার রাখতে চাইছি তাও সাথ দিচ্ছ না। তুমি কি আদৌ কিছু বলবে? নাওয়াজ ঠোঁট কামড়ে হাসল। নীরকে জব্দ করতে ভালোই লাগছে। নীর এক নিঃশ্বাস চেপে বলল, আই মিস ইউ। আপনাকে ভীষণ মিস করছি তালুকদার সাহেব। বলেই খট করে ফোনটা কেটে দিল নীর। নিজেই নিজের কাজে হেসে উঠল। ফোনের স্ক্রিনে নাওয়াজের ছবি বের করে চুমু খেল। নাওয়াজের কথা ভাবতে ভাবতে গভীর ঘুমে তলিয়ে গেল। কেটে গেছে বেশ কয়েকদিন। নীর পাবলিক ভার্সিটিতে চান্স পায়নি। তবে নীরের বেশ মন খারাপ ছিল, কিন্তু নাওয়াজ তাকে আগলে নিয়েছে, প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করে দিয়েছে। রাদিফ ও আফরার বিয়ে হয়েছে। সাজিদা বেগম নিজের বাসায় চলে গেছেন। সাজিদ সাহেব খুব করে থাকতে বলেছিলেন, কিন্তু নারাজ। হাজার হোক, তিনি ভাইয়ের সংসারে থাকবেন না, নিজের ছোট্ট বাসায় বাকি দিন পার করবেন। তবে তিনি সময় করে ঘুরতে আসবেন বলে গিয়েছেন। ড্রেসিং টেবিলের সামনে নীর বসে আছে। পরনে সাদা রঙের এক শাড়ি, ঠোঁটে লিপস্টিক দিয়েছে, চোখে দিয়েছে গাঢ় করে কাজল।
কপালের মাঝ বরাবর দিয়েছে কালো টিপ। নাকে এক পাথরের ছোট্ট নাকফুল। অবশ্য এই চোখা পাথরের নাকফুল নওয়াজ নিজ পছন্দেই কিনে নিয়ে এসেছেন আর নীরকে দিয়েছে। নীর চুলগুলো খোপা করে নিয়েছে, কিন্তু পরক্ষণেই মনে হলো নওয়াজের খোলা চুল ভীষণ পছন্দ, তাই পিঠ অব্দি চুলগুলো ছাড়িয়ে দিল। ছোটে এক সুন্দর হাসি ফুটিয়ে নিজে চলে এলো। আহা ভাবিজি, এত সুন্দর করে সেজে গুজে কোথায় যাচ্ছেন? নাজিফার প্রশ্নে নীর হাসি দিল, চোখ ছোট ছোট করে বলল, জেনেও কেন জিজ্ঞেস করছিস? তাদের কথার মাঝে নীলিমা বেগম এগিয়ে আসে। নাজিফার কান মোচড় দিয়ে বলেন, আমার ছেলের বউকে জ্বালাতন করিস না। নীর নাজিফা দুজনেই হেসে ফেলে। নীলিমা বেগম নিজের মাথায় হাত রাখেন, বলেন, মাশাআল্লাহ, আজকে খুব সুন্দর লাগছে তোকে, কারোর নজর না লাগুক, দেখে শুনে যাস। নীর নীলিমা বেগমকে জড়িয়ে বলে, যাচ্ছি মনি। বলেই নীলিমা বেগম থেকে বিদায় নিয়ে চলে গেল নীর। মূলত নওয়াজের অফিসে যাচ্ছে সে। লোকটাকে একদম চমকে দিবে সে। নীর নাকি সারপ্রাইজ দিতে জানে না। আজ একদম নওয়াজকে সারপ্রাইজ করেই ছাড়বে নীর। নীর যেতেই নীলিমা বেগম ও নাজিফা একে অপরকে জড়িয়ে ধরে। দুজনের ঠোঁট জড়িয়ে হাসি। নীলিমা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলেন, মনে মনে নীর ও নওয়াজের জন্য দোয়া করেন। নাম কি তোমার? মেহরাব হাসান। কি সম্পর্ক তোমার আমার মেয়ের সাথে? ভালোবাসি আমরা দুজন দুজনকে, ভীষণ ভালোবাসি আমি নাজিফাকে। আমার সম্পর্কে জানো? ভালোবাসার আগে নিজের অবস্থা দেখেছো? ফ্যামিলি স্ট্যাটাস দেখেছো? আপনি হচ্ছেন খুব প্রভাবশালী একজন, যা টাকা পয়সা মান সম্মান কোনো কিছুর অভাব নেই। বলা চলে কোটি টাকার মালিক আপনি। বলেই হাসলো মেহরাব। আবারও বলল, শুনুন আঙ্কেল, ভালোবাসা অবস্থান দেখে হয় না, না হয় ফ্যামিলি স্ট্যাটাস দেখে। ভালোবাসা জাত ধর্ম বর্ণ টাকা পয়সা কোনো কিছু মানে না। মনে যখন যাকে ভালো লাগে তখন ভালোবাসা তৈরি হয়। কেন আমার মেয়ের পিছে পড়ে আছো? অবশ্য আমার যা টাকা আছে, আমার মেয়ের পিছে তোমার মতো হাজার ছেলে পাগল। অবশ্য তোমার মতো গরিব শুধু সম্পদের লোভে আমার মেয়ের পিছু নিয়েছে, তা আমি জানি। আপনার সম্পদের প্রতি এক বিন্দু পরিমাণ লোভ নেই আমার। ভালোবাসি আপনার মেয়েকে আমি, আর এতটা নিস আমি নই যে টাকার লোভে কাউকে ভালোবাসবো। নিজের দিকে একবার তাকাও। কি আছে তোমার? টাকা, গাড়ি, বাড়ি কি আছে তোমার? আমার দিকে দেখো, কি নেই আমার? আমার এত কিছু নেই, আছে শুধু এক মন, যে মন জুড়ে শুধু নাজিফার বসবাস। আপনার মেয়েকে চেয়েছি আমি। নাজিফাকে ভুলে যাও। তোমার মতো গরিব ছোট লোকের পাশে বসতে যেখানে আমার প্রেস্টিজ লাগছে, সেখানে মেয়েকে বিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। আপনার মেয়েকে আমি সুখে রাখবো, কোনো কিছুর কমতি হবে না। নিজের সবটুকু দিয়ে আগলে রাখবো। সর্বোচ্চ সুখী হবে নাজিফা আমার কাছে। টাকার কমতি বড় কমতি। আমার মেয়েকে ভুলে যাও, আর যেন তোমাকে আমার মেয়ের পাশে না দেখি। মনে রেখো, আমি কিন্তু অত ভালো না। আজ ছেড়ে দিয়েছি বলে যে সব সময় তোমায় ছেড়ে দেব, বিষয়টা এমন না। বলেই চলে গেল নিজাম তালুকদার। মেহরাব চোখ বন্ধ করে নিজেকে সামনে নিল। তাদের মাঝে আবার চাকা এসে সবকিছু উল্টে পাল্টে দিচ্ছে। না, মেহরাব এত তাড়াতাড়ি হার মানবে না, মন খারাপ করবে না। আজ এত বড় খুশির দিন। মেহরাবের আজ চাকরি ফাইনাল হয়েছে, বেশ বড় এক কোম্পানিতে। তার পরিচিত একজনের মাধ্যমেই হলো। অবশ্যই এটা তার নিজেরও প্রচেষ্টা ছিল। মেহরাব বাসায় উদ্দেশ্যেই হাঁটা ধরল। নাজিফাকে এই খুশির খবর দিতে হবে। অন্ধকার রুমে মাটিতে হাঁটু দিয়ে ওপর করে মুখ গুজে অনবরত কেজে চলেছে এক মানবী। শাড়ির আঁচল মাটিতে লুটছে, কাজল লেপটে চোখে মুখে একদম বিধ্বস্ত দেখাচ্ছে। কপাল জুড়ে চুলগুলো লেপটে আছে। নীরের বুকের মধ্যে যেন কেউ ইচ্ছে মতো ছুরি দিয়ে আঘাত করে যাচ্ছে। মনে হচ্ছে হৃদয়ে তার রক্ত ক্ষরণ হচ্ছে। হৃদয় যেন ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। শ্বাস প্রশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। চোখের সামনে বারবার সেই দৃশ্যটি ভেসে উঠছে। নিঠুটে হাসি ফুটিয়ে গিয়েছিল নওয়াজের অফিসে। অন্যরকম অনুভূতি কাজ করছিল। বেশ খুশি ছিল নীর। মনে ভেবেছিল নওয়াজকে চমকে দিবে সে, কিন্তু কখনো ভাবেনি নওয়াজকে চমকে দিতে গিয়ে নীর নিজেই চমকে যাবে। এত বড় একটা ধাক্কা খাবে নীর। নিজেকে আজ বড্ড অসহায় মনে হচ্ছে। গলা দিয়ে যেন চিৎকার বের হচ্ছে না, বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে। এই ব্যথা সহ্য করার ক্ষমতা নেই নীরের।
যতবার নওয়াজের ফেস চোখে ভেসে উঠছে তত বড় নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। ফোনে কারোর কল আসতেই নীর ফোন হাতে নিল। মায়ের নাম জলজল করছে, মাকে বেশ মনে পড়ছে। নীর কল রিসিভ করলো না, পুরো রুমে চোখ বোলালো। ফ্রেশ হয়ে এসে বেডের উপরে শুয়ে পড়ল। অতিরিক্ত কান্নার ফলে কখন যে ঘুম চলে এসেছে তারও আলাপ পেল না নীর। কাঁদবেন না নাজিবা, আজ আমার চাকরি হলো আর আপনি কেঁদে যাচ্ছেন। বাবা সব জেনে গিয়েছে, আমার ভয় করছে মেহেরাব। ভয় পাবেন না, আমি আছি তো। আপনার কাছে নিয়ে যান আমায়, আমি আপনার কাছে যাব। নিয়ে আসবো আপনাকে, আমি নিজের করে নিয়ে আসবো। আগে কান্না বন্ধ করুন। আমি আপনাকে হারাতে পারবো না। আমি হারিয়ে গেলে তো আপনি আমাকে হারাতে দিবেন, চিন্তা করবেন না, আমি আছি। তাও নাজিফার কান্না থামলো না, উল্টো বেড়ে গেল। কিছুক্ষণ আগেই বাবার রুমে ডাক পড়েছিল তার। রাগান্বিত বাবাকে দেখে নাজিফা কিছু একটা আঁচ করতে পেরেছিল। নাজিফা যা ভেবেছিল তাই হলো, বাবা সব জেনে গিয়েছে। ভীষণ কথা শুনতে হয়েছে নাজিফার। সাথে এটাও বলে দেওয়া হয়েছে যেন সে মেহেরাবকে ভুলে যায়, না হলে পরিণতিটা খারাপ হবে। কিন্তু নাজিফা তো মেহেরাবকে ভুলতে পারবে না। নাজিফা অন্যার এক পাশ দিয়ে চোখের জল মুছে নিল, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মেহেরাব, যদি এমন হয় আমি আপনার না হই? কেন উল্টাপাল্টা কথা বলছেন? বলুন না, আমি যদি আপনার না হই? আপনি আমার হবেন কিনা জানি না, তবে এই মেহেরাবের মনে আপনি আজীবন থাকবেন। আর শুনুন, নিয়তি বলে কিছু একটা আছে। নিয়তি যদি আমাদের এক করাতে চায় তবে তাই হবে। যদি পরিস্থিতি উল্টো হয় তবে আমার বিশ্বাস আপনি নিজেকে সামলে নেবেন। নাজিফা কিছু বলে না। বাবাকে সে খুব ভালো করে চেনে। সে এটাও জানে বাবা তার খুব রাগী। সে তো এত কিছু চায় না, শুধু চায় মেহেরাব তার হোক। নওয়াজ ভাইও পাশে নেই। তার ভাই থাকলে ঠিকই কিছু একটা হতো।